হ্যালো এভরিওয়ান, সবাইকে কনসেপ্ট চেজার্সে ওয়েলকাম। আমি তোমাদের সুপ্রকাশ দা এবং আজকে আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের সেকেন্ড লেকচার শুরু করব। আগের দিন আমরা ফার্স্ট লেকচারে জাস্ট বেসিক জিনিসগুলো আমরা দেখেছিলাম কেমিক্যাল বন্ডিং এ, মানে একটা কোভ্যালেন্ট বন্ড কি করে তৈরি হচ্ছে বা কেন তৈরি হচ্ছে, নিজের স্টেবিলিটি পাওয়ার জন্য তৈরি হচ্ছে, সেগুলো দেখেছিলাম। তো আগের ক্লাসটা আমাদের একটা ইন্ট্রোডাক্টরি ক্লাসের মতো ছিল। আজকের এখান থেকেই আমাদের মেন টপিক শুরু হচ্ছে। এই যে তোমাদেরকে আমি আগের দিন লিখেছিলাম যে যেগুলো হচ্ছে যে থিওরিজ রিলেটেড টু কেমিক্যাল বন্ডিং, তো এই থিওরিজ যেগুলো রিলেট করছে কেমিক্যাল বন্ডিং এর সঙ্গে আমি চারটে বলেছিলাম। একটাই লুইস থিওরি বা লুইস অক্টেট রুল বা শুধু অক্টেট রুল, একটা ভিবিটি, একটা ভিএসিপিআর আর একটা হচ্ছে এমওটি। তো এক এক করে এবার এই থিওরি গুলোকে, এই যে থিওরিজ রিলেটেড টু কেমিক্যাল বন্ডিং, এগুলো এবার এক এক করে আমরা দেখব। তো সেইগুলোর মধ্যে যেটা আমার প্রথমে ছিল সেটা হচ্ছে লুইস অক্টেট রুল। তো সেটা দিয়েই আমরা শুরু করব। তো আজকের আমাদের প্রথম টপিক সেটা হচ্ছে লুইস অক্টেট রুল। অ্যাকর্ডিং টু দিস থিওরি, কোভ্যালেন্ট বন্ড ইজ ফর্মড বিটুইন atoms so that each atom can complete its octet except hydrogen which completes its duplet. এটা বলতে চাইছে যে অ্যাকর্ডিং টু দিস থিওরি, এই থিওরি অনুযায়ী কোভ্যালেন্ট বন্ড ইজ ফর্ম বিটুইন টু অ্যাটমস, একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে দুটো অ্যাটমের মধ্যে, সো দ্যাট ইচ অ্যাটম ক্যান কমপ্লিট ইটস অক্টেট। কোভ্যালেন্ট বন্ড দুটো অ্যাটমের মধ্যে তখনই তৈরি হচ্ছে, মানে তখনই তৈরি হচ্ছে যে যখন ওদের মধ্যে একটা যে বন্ডের জন্য ওদের এক একটা অ্যাটমের অক্টেট রুলটা বা যেটা অক্টেট যেটা স্টেবিলিটি সেটা ফুলফিল হচ্ছে। অক্টেট স্টেবিলিটি মানে এই একটা কার্বন অ্যাটম যদি থাকে, তোমাদেরকে আমি আগের দিন দেখিয়েওছিলাম যে একটা কার্বন অ্যাটম যদি থাকে, ও চারটে হাইড্রোজেনের সঙ্গে বন্ড করবে। ওর নিজের কাছে ছিল চারটে ইলেকট্রন, অলরেডি ওর নিজের কাছে ছিল, তার সঙ্গে আরো চারটে ও ইলেকট্রন ও হাইড্রোজেনের পাচ্ছে, যাতে করে ওর 4+4 করে ওর 8টা ইলেকট্রন কমপ্লিট হয়ে যাচ্ছে। 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে মানে ওর অক্টেট স্টেবিলিটি পেয়ে যাচ্ছে। তো এই অক্টেট স্টেবিলিটি প্রত্যেকটা অ্যাটম পেতে চায়। ওর জন্যই, মানে ওই অক্টেট স্টেবিলিটি পাওয়ার জন্যই কেমিক্যাল বন্ডিং হচ্ছে। ফর্ম বিটুইন টু অ্যাটমস, মানে যে কেমিক্যাল বন্ড ফর্ম বিটুইন টু অ্যাটমস, সো দ্যাট ইচ অ্যাটম, প্রত্যেকটা অ্যাটম, ইচ অ্যাটম ক্যান কমপ্লিট ইটস অক্টেট, প্রত্যেকটা অ্যাটম যেন নিজেদের অক্টেটটা কমপ্লিট করতে পারে। এক্সেপ্ট হাইড্রোজেন, হাইড্রোজেন অক্টেট কমপ্লিট করতে পারবে না। তার কারণ হচ্ছে হাইড্রোজেনে শুধুমাত্র একটাই ইলেকট্রন থাকে এবং ওকে যদি কমপ্লিট করতে হয় অক্টেট, তাহলে ওকে 7টা ইলেকট্রন পেতে হবে। সেটা একটা অনেক বড় নাম্বার। ওর জন্য যেহেতু একটা ইলেকট্রন থাকে হাইড্রোজেনের মধ্যে, ওর জন্য হাইড্রোজেন অক্টেট করে না, হাইড্রোজেন ডুপ্লেট করে। এক্সেপ্ট হাইড্রোজেন হুইচ কমপ্লিটস ইটস ডুপ্লেট, হাইড্রোজেন অক্টেট করে না, ডুপ্লেট কমপ্লিট করে। সেই ডুপ্লেটটাও একটা স্টেবিলিটি যেটা অক্টেট স্টেবিলিটির মতনই, শুধু অক্টেটে 8টা ইলেকট্রন দিয়ে স্টেবিলিটি হবে আর ডুপ্লেটে শুধু 2টো ইলেকট্রন। আর শুধু একমাত্র হাইড্রোজেনই ডুপ্লেট স্টেবিলিটি দেখায়। আর শুধু হাইড্রোজেন বলা ভুল, হিলিয়ামও দেখে, কারণ হিলিয়ামেরও ওই দুটোই ইলেকট্রন রয়েছে। তো আর হিলিয়ামে কোথায় এখানে বলা হচ্ছে না, তার কারণ হচ্ছে মেনলি যে হিলিয়াম যেহেতু ইনার্ট গ্যাস বা ইনার্ট এলিমেন্ট একটা, ওর জন্য হিলিয়াম যেহেতু কোন রকম রিয়াকশনে যায় না, কারোর সঙ্গে রিয়াক্ট করে না, ওর জন্য হিলিয়ামকে এখানে ধরা হচ্ছে না। কিন্তু যেহেতু হাইড্রোজেন রিয়াক্ট করে বা রিয়াকশনে যায়, ওর জন্য এখানে হাইড্রোজেনকে ধরা হচ্ছে। আর হাইড্রোজেন এখানে অক্টেট স্টেবিলিটি দেখায় না, ও ডুপ্লেট স্টেবিলিটি দেখায়। আশা করি এই লুইস থিওরি যেটা ডেফিনেশন সেটা আশা করি বোঝা গেছে। এটা তোমরা দেখে নাও। এবার দেখা যাক যে এক্সাম্পল এই লুইস অক্টেট রুলের। প্রথম এক্সাম্পল সেই একই যেটা আমি আগের দিন দেখেছিলাম, CH4, সেটাই দেখাচ্ছি। CH4 এইখানে যেটা আমার সেন্ট্রাল অ্যাটম, যেটা যে অ্যাটমটা আমার মাঝখানে থাকবে, যে এলিমেন্টটা তাদের মাঝখানে থাকবে, সেটা হচ্ছে আমার কার্বন। কার্বনের চারিপাশে আমার থাকবে হাইড্রোজেন। এইবার তোমরা জানো যে কার্বনের অ্যাটমিক নাম্বার 6 হয়। এইবার ওই অ্যাটমিক নাম্বার 6 এর মধ্যে প্রথম দুটো ইলেকট্রন ইনার মোস্ট ইলেকট্রন এবং পরের 4টি ইলেকট্রন সেগুলো আমার আউটার মোস্ট ইলেকট্রন। আশা করি মাথায় ঢুকছে আমি যেটা বলতে চাইছি। প্রথম দুটো ইলেকট্রন ইনার মোস্ট ইলেকট্রন, পরের 4টি ইলেকট্রন হচ্ছে আউটার মোস্ট ইলেকট্রন। তো এই পরের যে 4টি ইলেকট্রন, তোমাদেরকে আমি আগের দিনের ফার্স্ট লেকচারে আমি বলেছিলাম যে আমার আউটার মোস্ট ইলেকট্রন গুলো আমার এই যে কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে বা বন্ড ফরমেশনে পার্টিসিপেট করবে। আমার আউটার মোস্ট ইলেকট্রন গুলো
তো আমার চারটে আউটার মোস্ট ইলেকট্রন, তো চারটে আউটার মোস্ট ইলেকট্রন থাকার জন্য ওই চারটে আউটার মোস্ট ইলেকট্রন চারটে আলাদা আলাদা হাইড্রোজেনের সঙ্গে বন্ড তৈরি করবে। এইবার এখানে তোমরা যদি একটু জুম করে দেখো, এই জায়গাটা আমি একটু কালোতে দেখিয়েছি, একটা কালো ডটে আমি দেখিয়েছি, মানে যেগুলো কার্বনের যেইগুলো ইলেকট্রন সেগুলোকে আমি কালো ডটে দেখিয়েছি, আর যেগুলো হাইড্রোজেনের ইলেকট্রন সেগুলোকে আমি ব্লু ডটে দেখিয়েছি। এইবার কার্বনের যেটা ইলেকট্রন সেইগুলো কার্বনের চারিপাশে এইভাবে রয়েছে, একটা দুটো তিনটে আর এখানে একটা চারটে, এই চারখানা ইলেকট্রন আমার রয়েছে। এইবার চারটে হাইড্রোজেন এলো, চারটে হাইড্রোজেন নিজের কাছে নিজের সঙ্গে একটা করে ইলেকট্রন নিয়ে এলো। প্রথম হাইড্রোজেনটা এইখানে এটার সঙ্গে একটা বন্ড তৈরি করলো, একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করলো। দ্বিতীয় হাইড্রোজেন এটার সঙ্গে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করলো। তৃতীয় হাইড্রোজেন এটার সঙ্গে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করলো। আর চতুর্থ এখানে এসে এটার সঙ্গে একটা বন্ড তৈরি করলো। তো এই 1 2 3 4 এই চারটে কোভ্যালেন্ট বন্ড তৈরি হলো। চারটে ডিফারেন্ট হাইড্রোজেন এসে ওদের ইলেকট্রন গুলোকে ডোনেট করে একটা বন্ড তৈরি করলো। এবার তোমরা যদি দেখো খুব ভালো করে, এইখানে কার্বন তোমরা দেখো, কার্বনের একটা দুটো ইলেকট্রন হলো, তিনটে চারটে ইলেকট্রন হলো, পাঁচটা ছটা ইলেকট্রন হলো, সাতটা আটটা ইলেকট্রন হলো। যেহেতু কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে, তোমাদেরকে আমি আগের দিন এইভাবে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে ধরো তুমি আর তোমার বন্ধু চাঁদা দিয়ে একটা সাইকেল কিনেছো। এইবার যখন তোমার দরকার সাইকেলটা তখন তুমি সাইকেলটাকে ব্যবহার করবে, তোমার বন্ধুর যখন দরকার সাইকেলটা তখন তোমার বন্ধু সাইকেলটা ব্যবহার করবে। সেইভাবেই তোমরা এটা দেখো যে এইখানে তো একটা যে তুমি এই বাকি হাইড্রোজেন গুলোকে ভুলে যাও, এই একটা হাইড্রোজেনের কথা তোমরা চিন্তা করো। এই একটা হাইড্রোজেন এসে কার্বনকে বললো যে আমি আমার একটা ইলেকট্রন দিচ্ছি, তুমি তোমার একটা ইলেকট্রন দাও, তাহলে তোমার রিকোয়ারমেন্ট তো ফুল হয়ে যাবে, কারণ তুমি অক্টেট যেহেতু ফুলফিল করতে চাইছো, তোমার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে এবং আমারও রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে। মানে হাইড্রোজেন স্টেবল হয়ে গেল, কার্বনও স্টেবল হয়ে গেল। এইবার যখন কার্বনের দরকার তখন কার্বন অক্টেটটা দেখাবে, তখন কার্বন নিজেকে স্টেবল দেখাবে। যখন হাইড্রোজেনকে নিজেকে যখন স্টেবল দেখাতে হবে তখন সে নিজেকে স্টেবল দেখাবে। এইবার সেই ওর জন্য এই যে প্রত্যেকটা আলাদা আলাদা করে কার্বন একটা ইলেকট্রন দিল আর হাইড্রোজেন একটা ইলেকট্রন দিল, সেইভাবে চারটে বন্ড তৈরি হলো। চারটে বন্ড, হাইড্রোজেন একটা দিচ্ছে, কার্বন একটা দিচ্ছে, এই করে আটটা টোটাল ইলেকট্রন তুমি দেখতে পাচ্ছ যে কার্বনের হয়েছে। কার্বনের আটটা ইলেকট্রন হয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, কার্বনের আটটা ইলেকট্রন হলো। এবার প্রত্যেকটা হাইড্রোজেনের, প্রথম হাইড্রোজেন যদি তোমরা দেখো, প্রথম হাইড্রোজেনের ক্ষেত্রে কার্বনের একটা ইলেকট্রন ও নিজে একটা ইলেকট্রন, ও নিজের ডুপ্লেট কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয়র ক্ষেত্রে কার্বনের একটা ইলেকট্রন ও নিজের একটা ইলেকট্রন, সেখানেও ডুপ্লেট কমপ্লিট হয়ে গেল। তৃতীয়, এবার তৃতীয়তে কার্বনের একটা ইলেকট্রন ওর একটা ইলেকট্রন কমপ্লিট হয়ে গেল। চতুর্থ কার্বনের একটা ইলেকট্রন ওর একটা ইলেকট্রন কমপ্লিট হয়ে গেল। তো প্রত্যেকটা হাইড্রোজেন সেপারেটলি নিজের ডুপ্লেট কমপ্লিট করলো। আশা করি এটা প্রথম এক্সাম্পল তোমরা বুঝতে পারলে। দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে BF3 বোরনের। তোমরা জানো যেটা অ্যাটমিক নাম্বার সেটা হচ্ছে 5। তো এই বোরনের 5টার মধ্যে দুটো ইলেকট্রন হয়ে গেল ওর ইনার মোস্ট ইলেকট্রন এবং তিনটে ইলেকট্রন হয়ে গেল ওর আউটার মোস্ট ইলেকট্রন, যেভাবে আমি কার্বনে তোমাদেরকে আমি বললাম। তো এই বোরনের যে তিনটে আউটার মোস্ট ইলেকট্রন রইল, সেই তিনটে ইলেকট্রন আমি এখানে ব্লু ডটে দেখিয়েছি, আশা করি দেখতে পাচ্ছ এই ব্লু ডট তিনটে। এইবার ফ্লোরিন আসবে, ফ্লোরিন নিজের সঙ্গে একটা ইলেকট্রন নিয়ে এলো, কারণ ফ্লোরিন বলছে যে ফ্লোরিনের কাছে অলরেডি 9খানা ইলেকট্রন রয়েছে। মানে আমি ফ্লোরিনের বাকি ইলেকট্রন গুলো দেখাই, তাহলে দেখিয়ে দিই একবার। আমি শুধু একটা ফ্লোরিনের জন্যই দেখালাম। তোমরা যদি দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আর এটা একটা 9টা, সরি কি করছি, 7টা হবে, সরি 1 2 3 4 5 6, হ্যাঁ ঠিক আছে 5 6, আর এখানে একটা 7টা ইলেকট্রন ওর কাছে রয়েছে। ফ্লোরিনের কাছে 7টা ইলেকট্রন রয়েছে। 7টা ইলেকট্রন কেন রয়েছে? কারণ ফ্লোরিনের আমার অ্যাটমিক নাম্বার হচ্ছে 9, 9 ওর অ্যাটমিক নাম্বার, ওর জন্য ওর কাছে 9টা ইলেকট্রন থাকবে। 9টা ইলেকট্রনের মধ্যে প্রথম দুটো ইলেকট্রন হচ্ছে ওর ইনার মোস্ট ইলেকট্রন, বাকি 7টা ইলেকট্রন 1 2 3 4 5 6, আর এখানে যেটা ওর ডোনেট করেছে ওই একটা 7, এই 7টা ইলেকট্রন নিয়ে ফ্লোরিন এলো। ফ্লোরিন এসে এই বোরনকে বললো যে আমি আমার একটা ইলেকট্রন ডোনেট করছি, তুমিও তোমার একটা ইলেকট্রন ডোনেট করো।
তাহলে আমাদের মধ্যে যে বন্ডটা তৈরি হবে তাতে তোমারও লাভ আমারও লাভ, তুমিও অক্টেট কমপ্লিট করতে পারবে আমিও অক্টেট কমপ্লিট করতে পারবো। তো একইভাবে বোরনের তোমরা জানো যে ওর 5টা ইলেকট্রন, 5টার মধ্যে 2টো ওর ইনার মোস্ট, 3টে আউটার মোস্ট। 3টে আউটার মোস্টের মধ্যে এখানে 1টা 2টো 3টেতে চলে গেল। এক মিনিট ধরো। এবার যদি তোমরা দেখো যে একইভাবে 7টা ইলেকট্রন নিয়ে 3খানা ফ্লোরিন এলো, 3টে ফ্লোরিন একটা একটা করে ইলেকট্রন ডোনেট করলো, কিন্তু একটা ইলেকট্রন করে ডোনেট করার পরও তোমরা যদি দেখো যে বোরনের কতগুলো ইলেকট্রন হচ্ছে, তোমরা যদি দেখো তাহলে এটা হবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ইলেকট্রন হচ্ছে, ওর কিন্তু অক্টেট কমপ্লিট হচ্ছে না। কিন্তু তুমি যদি দেখো যে ফ্লোরিনের কিন্তু অক্টেট কমপ্লিট হয়ে যাচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এই একইভাবে বাকি দুটো ফ্লোরিনেরও একইভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু বোরনের কমপ্লিট হচ্ছে না। কিন্তু লিউইস ডট স্ট্রাকচার বা লিউইস থিওরি যেটা, সেটা বলছে যে অক্টেট কমপ্লিট করার জন্য, একমাত্র অক্টেট কমপ্লিট করার জন্যই দুখানা অ্যাটম বা দুখানা এলিমেন্ট একে অপরের সঙ্গে বন্ড তৈরি করবে, এবং ওই একে অপরের সঙ্গে যে বন্ডটা যে তৈরি হলো সেই বন্ডটা তৈরি হবে, দুজনেরই অক্টেট কমপ্লিট হবে বা অক্টেট বা একজনের ডুপ্লেট কমপ্লিট হবে। যদি স্টেবিলিটি না পায় তাহলে অক্টেট কমপ্লিট হবে না, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু লিউইস থিওরি। কিন্তু সেটা সেইভাবে দেখতে গেলে এখানে তো বোরনের তো কমপ্লিট হচ্ছে না অক্টেট, কিন্তু এই BF3 এটা কোনো হাইপোথেটিক্যাল একটা কম্পাউন্ড নয়, BF3 অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। তাহলে কি করে এক্সিস্ট করছে BF3, এই জিনিস তোমরা পরে জানবে, বাকি থিওরি গুলোতে জানবে। এইখানে তোমরা বুঝবে যে লিউইস থিওরি এইখানে ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে, কারণ লিউইস থিওরি বলছে যে আমাকে অক্টেট কমপ্লিট করতে হবে, কিন্তু এখানে অক্টেট কমপ্লিট হচ্ছে না। এখানে অক্টেট কমপ্লিট হচ্ছে না, এখানে 6টা ইলেকট্রন থেকে যাচ্ছে। ওর জন্য এরকম স্পিসিস কে বলা হয় আমার হাইপোভ্যালেন্ট। হাইপো HYPO, হাইপো মানে কম, হাইপার মানে বেশি। হাইপো এইবার 8টি ইলেকট্রন থেকে কম হচ্ছে বলে এটাকে হাইপোভ্যালেন্ট বলা হয়, যদি 8টা ইলেকট্রন থেকে বেশি হয় তাহলে সেটাকে হাইপার ভ্যালেন্ট বলবো। এখানে সেটা আমরা কমপ্লিট হচ্ছে হাইপোভ্যালেন্ট। BF3 অক্টেট কমপ্লিট হচ্ছে না, তাও BF3 স্টেবল। এটা কেন সেটা পরে তোমরা বুঝবে, আর সেটা দিয়ে তোমরা বুঝতে পারছো যে এখানে লিউইস থিওরিটা এখানে ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে। এবার একটা এক্সাম্পল দেখিয়ে দিই ওয়াটারের, H2O এর একটা এক্সাম্পল দেখিয়ে দিই। H2O সেন্ট্রাল অ্যাটম আমার হচ্ছে কার্বন, এখানে কার্বন রয়েছে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এবার আমার অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8 হওয়ার জন্য 2টো ইলেকট্রন ওর ইনার মোস্ট, 6খানা ইলেকট্রন ওর আউটার মোস্ট। 6টা ইলেকট্রন মধ্যে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই যে দুটো ইলেকট্রন এখানে রয়ে গেল, এই দুটো আর এই দুটো, এগুলোকে বলা হয় লোন পেয়ার। পেয়ার মানে জোড়া, আর লোন পেয়ার মানে হচ্ছে এদের সঙ্গে কারোর বন্ড হয়নি, এরা একা একাই রয়েছে, এরা দুজনে একা একা রয়েছে, এরা দুজনে একা একা রয়েছে, এগুলো বলা লোন পেয়ার। তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ওয়াটারে কতগুলো লোন পেয়ার, তোমরা বলবে যে 2খানা লোন পেয়ার আছে ওয়াটারে, এখানে একটা এখানে একটা, মানে এইভাবে লোন পেয়ার গুলো দেখানো হয়। এইবার তোমরা যদি দেখো যে তাহলে অক্টেট কমপ্লিট হচ্ছে কিনা এই অক্সিজেনের, তোমরা দেখবে যে হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়েছে, দুটো হাইড্রোজেনই একটা করে ইলেকট্রন দিয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 8খানা ইলেকট্রন আমার অক্সিজেনে হয়ে গেল, মানে ওর অক্টেট কমপ্লিট হয়ে গেল। ওর জন্য বলতে পারবো যে অক্সিজেনটা এখানে স্টেবল। এবার দেখা যাক আমার হাইড্রোজেন স্টেবল কিনা, 2খানা হাইড্রোজেন স্টেবল কিনা। এই হাইড্রোজেনটা একটা ইলেকট্রন দিয়েছে, একটা ইলেকট্রন এর থেকে পেয়েছে, এও একটা ইলেকট্রন দিয়েছে, একটা ইলেকট্রন পেয়েছে, ওর জন্য 2টো হাইড্রোজেনই এখানেও ডুপ্লেট কমপ্লিট করছে, ওর জন্য 2খানা হাইড্রোজেন এখানে স্টেবল। আশা করি কিভাবে হচ্ছে এটা বুঝতে পারছো। তো এটা তোমরা দেখে নাও এই এক্সাম্পল 3টে। এইবার দেখা যাক যে এক্সেপশনস অফ অক্টেট রুল। কেমিস্ট্রি পড়ছো এদিকে এক্সেপশন করবে না, এটা তো হতে পারে না। তো এখানেও এক্সেপশন রয়েছে, এই থিওরি গুলোতেও এক্সেপশন রয়েছে। তো এই অক্টেট রুলের এখন এক্সেপশন, তোমরা অলরেডি একটা এক্সেপশন দেখলে, একটা এক্সাম্পলে তোমরা এক্সেপশন দেখলে BF3। এইবার এরকম ভাবে তোমরা আরো কিছু এক্সেপশন দেখবে। প্রথম পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, ইলেকট্রন ডেফিসিয়েন্ট মলিকিউল, যার ইলেকট্রন কম আছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ডেফিসিয়েন্ট মানে কম, ইলেকট্রন ডেফিসিয়েন্ট মলিকিউল অর স্ল্যাশ দিয়েছি অর হাইপোভ্যালেন্ট স্পিসিস অর ইনকমপ্লিট অক্টেট মলিকিউল, আইদার ইলেকট্রন ডেফিসিয়েন্ট, নয়তো হাইপোভ্যালেন্ট, নয়তো ইনকমপ্লিট অক্টেট মলিকিউল। ইনকমপ্লিট অক্টেট মানে যার অক্টেট কমপ্লিট হয়নি।
compounds in which central atom has less than 8 electron in outermost shell, that is octet not fulfilled. octet fulfill হচ্ছে না, 8খানা ইলেকট্রন আউটারমোস্ট শেলে পুরোপুরি হচ্ছে না, 8খানা ইলেকট্রন আসছে না আমার আউটারমোস্ট শেলে সেন্ট্রাল অ্যাটমের জন্য। এর এক্সাম্পল BF3, BCl3, BeCl2। তোমরা BF3 দেখেছিলে, BF3 কিভাবে স্ট্রাকচারটা আমি এঁকেছিলাম, BCl3 এরও স্ট্রাকচার ওরকমই। এই স্ট্রাকচার হচ্ছে BeCl2 এর স্ট্রাকচার, এটা হচ্ছে একটা লিনিয়ার স্ট্রাকচার। তোমরা যদি এটাও দেখো, বেরিলিয়াম আমাদের হয় যে ওর অ্যাটমিক নাম্বার 4, 4 মানে ওর দুটো ইলেকট্রন ইনারমোস্ট, দুটো ইলেকট্রন আউটারমোস্ট, দুখানা ইলেকট্রন আউটারমোস্ট। এদিকে ও ক্লোরিনের থেকেও একটা পাচ্ছে, ক্লোরিনের থেকে ও একটা পাচ্ছে, আবার এখানেও একটা পাচ্ছে, মানে ওর সর্বসাকুল্যে ওর 4টে ইলেকট্রন ও পাচ্ছে, 4টে ইলেকট্রন ও পাচ্ছে, যেখানে ওর আরো 4টে ইলেকট্রন কম থেকে যাচ্ছে। অক্টেট কমপ্লিট করতে, বেরিলিয়ামের অক্টেট কমপ্লিট হতে আরো 4টে ইলেকট্রন কম থেকে গেল। তার জন্য অক্টেট কমপ্লিট হলো না, কিন্তু এটা একটা স্টেবল মলিকিউল। এটা এমন না যে এটা আনস্টেবল মলিকিউল, এটা একটা স্টেবল মলিকিউল, এটা এক্সিস্ট করে, এটা এই পৃথিবীতে এই মলিকিউল এক্সিস্ট করে BeCl2। তার জন্য আমরা বলতে পারবো যে এইটা BeCl2 ইজ অ্যান এক্সেপশন অফ অক্টেট রুল। আর এটাকে আমরা বলতে পারবো, এটাকে আমরা জেনারেলি বলবো হাইপোভ্যালেন্ট স্পিসিস বা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, নয়তো ইনকমপ্লিট অক্টেট মলিকিউল, যেটা খুশি আমরা বলবো। তবে এই হাইপোভ্যালেন্ট কথাটা তোমরা একটু বেশি মার্ক করে রেখো, কারণ হাইপোভ্যালেন্ট, হাইপারভ্যালেন্ট এইগুলো অনেক সময় গুলিয়ে যায়। তো এটা হচ্ছে আমার হাইপোভ্যালেন্ট স্পিসিস, তোমরা এটা দেখে নাও। এইবার দেখা যাক সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমাকে বলছে এক্সপ্যানশন অফ অক্টেট। অক্টেট এক্সপ্যান্ড করছে, এক্সপ্যানশন অফ অক্টেট অর ইলেকট্রন এফিশিয়েন্ট মলিকিউল অর হাইপারভ্যালেন্ট স্পিসিস। আর এটা ছিল আমার ইলেকট্রন ডেফিশিয়েন্ট, এটা ইলেকট্রন এফিশিয়েন্ট, মানে ইলেকট্রন বেড়ে গেছে, মানে যতটা দরকার ছিল সেটা ছাড়িয়ে গেছে। আর হাইপারভ্যালেন্ট মানে সেখানেও হাইপার মানে বেশি। এবার দেখা যাক এর স্টেটমেন্টটা। Compounds in which central atom has more than 8 electron in outermost shell. Compounds in which central atom has more than 8, 8 থেকে বেশি, more than 8 electrons in outermost shell. Example PCl5, SF6, etc. এরকম আরো এক্সাম্পল রয়েছে, এই দুটো এক্সাম্পল আমি লিখেছি PCl5, SF6। এটা হচ্ছে আমার PCl5 এর স্ট্রাকচার। এই স্ট্রাকচারে তোমরা যদি দেখো যে 3টে ইলেকট্রন আমার প্লেনে রয়েছে, দুটো ইলেকট্রন আমার প্লেনের থেকে উপরে রয়েছে আর প্লেনের থেকে নিচে রয়েছে। তোমরা যদি এখানে কতগুলো ইলেকট্রন তোমরা যদি এখানে দেখো, তাহলে তোমরা দেখবে যে এখানে একটা, এখানে দুটো, একটা মানে আমি ফসফরাসের কথা বলছি, ফসফরাসে কতগুলো ইলেকট্রন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 10খানা ইলেকট্রন এলো। যেখানে ওর 8টে ইলেকট্রন আসার কথা ছিল, সেখানে ওর 10টা ইলেকট্রন এলো। আশা করি বোঝা গেল যে কেন এটা আমার হাইপারভ্যালেন্ট হলো। SF6 এরও ওরকমই স্ট্রাকচার। এখানে যেরকম একটা ট্রায়াঙ্গেল রয়েছে প্লেনের ওপরে, SF6 এর ক্ষেত্রে একটা স্কোয়ার রয়েছে প্লেনের মধ্যে। একবার দেখিয়ে দিই যখন বলছি। এটা হচ্ছে SF6 এর স্ট্রাকচার। এখানে যদি তোমরা দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 12খানা ইলেকট্রন সালফারের এটার ক্ষেত্রে SF6 এর ক্ষেত্রে চলে এলো, মানে 8টার থেকে আরো 4টে বেশি। তো আশা করি বোঝা গেল কেন এগুলো হাইপারভ্যালেন্ট। এইখানে আমার 4টে ফ্লোরিন রয়েছে প্লেনের মধ্যে, আর এখানে 3টে ক্লোরিন রয়েছে আমার প্লেনের মধ্যে। এগুলো আরো পরে যখন আমি স্ট্রাকচার করবো তখন সেগুলো আরো ভালোভাবে বুঝতে পারবে। তাও এটা যদি এখন তোমরা যদি দেখতে চাও, এই স্ট্রাকচারটা মোটামুটি এক মিনিট দাও দেখি, যদি আশা করি দেখতে পাচ্ছ তোমরা কিভাবে এরকম 3টে, এখানে একটা,
এখানে দুটো, এখানে তিনটে, এই তিনটে ক্লোরিন মানে পুরো ডগায় ডগায় রয়েছে ক্লোরিন গুলো, এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটে, এই তিনটে ক্লোরিন রয়েছে আমার এই যে প্লেনে। এই প্লেনটাকে আমরা বলবো ইকুইটোরিয়াল প্লেন। এই ইকুইটোরিয়াল প্লেনে এই তিনখানা ক্লোরিন রয়েছে, আর দুটো ক্লোরিন, একটা ক্লোরিন এইভাবে উপরে রয়েছে আর একটা ক্লোরিন এইভাবে নিচে রয়েছে। তো এই দুটো ক্লোরিন যেগুলো উপরে আর নিচে রয়েছে এগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল। উপর দুটো গুলো উপরে আর নিচে গুলো অ্যাক্সিয়াল, আর যেগুলো প্লেনে রয়েছে সেগুলো বলা হয় ইকুইটোরিয়াল। তো এগুলো আরো পরে আমরা ভালোভাবে দেখবো। তো তোমরা এগুলো এখন যেটুকু এখন করালাম সেটা এখন দেখে নাও। এবার দেখা যাক থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন। সিউডো মানে ফলস, মানে যেটা আদপে সত্যি নয় কিন্তু দেখে মনে হয় যে অ্যাপারেন্টলি সত্যি। সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন মানে ইনার্ট গ্যাসের মতো অ্যাকচুয়াল কনফিগারেশন নয়, কিন্তু মনে হচ্ছে যেন ইনার্ট গ্যাসের মতো কনফিগারেশন। এর স্টেটমেন্ট হচ্ছে cations which contains 18 electron in outermost shell or cation having fully filled outermost shell but configuration is not ns2np6। এটা বুঝিয়ে বলি এবার। cations which contains 18 electron in outermost shell, যে ক্যাটায়ন গুলো মানে পজিটিভ চার্জ হতে হবে, যে ক্যাটায়ন গুলোর আউটার মোস্ট শেলে 18 খানা ইলেকট্রন প্রেজেন্ট রয়েছে, আউটার মোস্ট শেলে 18 খানা ইলেকট্রন উপস্থিত আছে। contains 18 electron in outermost shell or cations having fully filled outermost shell, যাদের outermost shellটা fully filled but configuration is not ns2np6। outermost যেটা শেলের কনফিগারেশন ফুললি ফিল্ড হতে হবে, কিন্তু যেটা ওদের কনফিগারেশন সেটা যেন ns2np6 না হয়ে যায়। মানে এটাই বোঝাতে চাইছি এখানে যে ওদের কনফিগারেশন গুলো যেন ইনার্ট গ্যাস না হয়ে যায়, মানে ওগুলো যেন আদপে ইনার্ট গ্যাস না হয়ে যায় বা ইনার্ট এলিমেন্ট না হয়ে যায়, ns2np6 যেন না হয়, কিন্তু কনফিগারেশন গুলো যেন ফুলফিল্ড হয়, যেন আউটার মোস্ট কনফিগারেশন যেন ফুলফিল্ড হয়, এবং যদি 18 খানা ইলেকট্রন যদি কমপ্লিট হয়ে যায় আউটার মোস্ট শেলে তাহলেও হবে, কিন্তু ওগুলো যেন ইনার্ট এলিমেন্ট না হয়। ওর জন্য লাস্টের লাইনটা লিখেছি, বাট কনফিগারেশন ইজ নট ns2np6। তোমরা জানো যে ns2np6 আবার ইনার্ট এলিমেন্টদের কনফিগারেশন হয়, যেন ইনার্ট এলিমেন্টের কনফিগারেশন না হয়ে যায়, ওর জন্য আমি লাস্টের এই লাইনটা লিখেছি। আশা করি বোঝা গেল ব্যাপারটা। 18 খানা ইলেকট্রন হতে হবে, নয়তো ফুলফিল্ড কনফিগারেশন হতে হবে, এই দুটো ক্রাইটেরিয়া। এবার এক্সাম্পল, Zn2 প্লাস Cu প্লাস মানে জিঙ্ক 2 প্লাস 2 প্লাস, কিন্তু মানে এগুলো যেহেতু ক্যাটায়ন 2 প্লাস, এগুলো খেয়াল করো পাওয়ার গুলো, জিঙ্ক 2 প্লাস, কপার প্লাস, গ্যালিয়াম 3 প্লাস, ক্যাডমিয়াম 2 প্লাস, টিন Sn4 প্লাস, লেড Pb4 প্লাস, সিলভার Ag প্লাস। এবার আমি এখানে শুধু জিঙ্কটাকেই ভেঙে দেখিয়েছি। জিঙ্কে যদি এখানে 2 প্লাস না হতো তাহলে এখানে যেটা 4s0 লিখেছি এটা আমার হয়ে যেত 4s2। এখানে যেহেতু 2 প্লাস ওর জন্য 4s থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে। তো যদি ইলেকট্রন যদি থাকতো, যদি এটা Zn2 প্লাস না হতো তাহলে শুধু যদি Zn হতো, Zn এর আমার অ্যাটমিক নাম্বার 30। এবার তোমাদেরকে আমি শিখিয়েছিলাম কিভাবে কনফিগারেশন লিখতে হয়, সেভাবে তোমরা দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 হতো, তখন 4s2 3d10। এবার Zn2 প্লাস দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, দুটো ইলেকট্রন আমার 4s থেকে বেরোবে, 4s থেকে বেরোলো 4s0 হয়ে গেল। তাহলে দেখো তোমরা যে এখানে যেটা আমার আউটার মোস্ট ইলেকট্রনিক যেটা কনফিগারেশন আসবে সেটা চলে আসবে এই 3s2 3p6 3d10 চলে আসবে আমার আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন। তোমরা এবার ক্যালকুলেট করে দেখো যে 18 হচ্ছে কিনা। এখানে 10 6 16 আর 2 18, 18 খানা ইলেকট্রন আমার আউটার মোস্ট শেলে হয়ে গেল, আউটার মোস্ট শেলে আমার 18টা ইলেকট্রন হয়ে গেল। ওর জন্য এটা সিউডো ইনার্ট গ্যাসের মতো কনফিগারেশন দেখাবে, এবং এটাও একটা অক্টেট রুলের এক্সেপশন। তো আশা করি বোঝা গেল এটা, তোমরা এটা দেখে নাও। এবার নাম্বার 4 এবং লাস্ট এক্সেপশন, সেটা হচ্ছে অড ইলেকট্রন মলিকিউল। অড নাম্বার অফ ইলেকট্রনস হতে হবে, বা যেন হয়, বা যদি হয় তাহলে কি হবে, ইন উইচ সেন্ট্রাল atoms contains odd number of electron, in which central atom contains odd number of electron, odd number of electrons, মানে যেরকম আমাদের হয় 7 11, সেরকমই 7 11 3
19, 21 এরকম, মানে যেন অড যেন হয়, অড নাম্বার অফ ইলেকট্রন যেন হয় ইন দি আউটার মোস্ট শেলে। যদি সেন্ট্রাল অ্যাটমের যদি অড নাম্বার অফ ইলেকট্রন থাকে তাহলে সেগুলো হচ্ছে অড ইলেকট্রন মলিকিউল, এবং সেইগুলো আমার অক্টেটের এক্সেপশন হিসাবে যেতে পারে। এক্সাম্পল NO, NO2, ClO2 এটসেট্রা। এবার এরকম আরো এক্সাম্পল রয়েছে। এবার প্রথমে NO, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7 হয় 7, 7-এর মধ্যে প্রথম দুটো ইলেকট্রন চলে গেল ইনার মোস্ট, বাকি 5টা ইলেকট্রন ওর আউটার মোস্ট। তোমরা যদি এখানে দেখো উপরে একটা, এখানে 2, 3, 4, 5টা ইলেকট্রন ওর এলো। অক্সিজেনের 6টা রয়েছে ইলেকট্রন। এইবার এই দুটো ইলেকট্রন, মানে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন পেয়ারিং করলো। এটা স্টেবল মলিকিউল। কিন্তু এখানে যদি তোমরা দেখো যে অক্টেট ফুলফিল করার ব্যাপারটা এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা হয়েছে, এখানে ফুলফিল হয়নি, কিন্তু অড ইলেকট্রনের জন্য এটা হয়ে গেল, কারণ এখানে 5টা ইলেকট্রন আছে নাইট্রোজেনের, তাতে হয়ে গেল। এবার NO2 যখন তোমরা দেখছো এরও সে একইভাবে 5টা ইলেকট্রন রয়েছে, 1, 2, 3, 4, 5টা। অক্সিজেনের সঙ্গে একটা অক্সিজেনের সঙ্গে ও নর্মাল কোভ্যালেন্ট বন্ড বানালো, আর একটা অক্সিজেন এখানে এলো যেটার সঙ্গে ও কোঅর্ডিনেট বন্ড বানালো। এরকম যখনই তোমরা দেখবে এরকম অ্যারো দেওয়া কোনো বন্ড, এরকম একটা দাগ টেনে অ্যারো যদি পয়েন্ট করা থাকে, যদি অ্যারো মারা থাকে, সেটা মানে হচ্ছে আমার কোঅর্ডিনেট বন্ড। আমি কোঅর্ডিনেট বন্ড আমি পড়াবো তোমাদেরকে। তো এগুলো হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। এবার ClO2 তেও একটা অক্সিজেনের সঙ্গে চলে গেল ওর কোভ্যালেন্ট বন্ড, আর অন্যটার সঙ্গে চলে এলো ওর যেটা কোঅর্ডিনেট বন্ড। এভাবে পয়েন্ট করা রয়েছে কোঅর্ডিনেট বন্ড। আশা করি বোঝা গেল। এবং এই 4 রকমেরই এক্সেপশন আমাদের লুইস অক্টেট রুলে সম্ভব। তাহলে এগুলো তোমরা দেখে নাও। এইবার দেখা যাক যে এই টপিকটা থেকে, এই যে লুইস ডট স্ট্রাকচার থেকে একটা কোয়েশ্চেন দেখা যাক। আমি এখান থেকে তোমাদেরকে 2-3টেই কোয়েশ্চেন করাবো, খুব বেশি কোয়েশ্চেন করাবো না, কারণ বেশি কোয়েশ্চেন করানোই যায়, কিন্তু করাতে গেলে তোমাদের ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, সেটা আমি করতে চাই না। আমি 1 ঘন্টার আশেপাশে রাখতে চাই, ওর জন্য বেশি কোয়েশ্চেন আমি করাবো না। কিন্তু এই জায়গা থেকে কোয়েশ্চেন তোমাদের পরীক্ষাতে যেহেতু আসে, আমি ওর জন্য এরকম কোয়েশ্চেন আমি তোমাদেরকে ফিউচারে করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তো আপাতত এই কোয়েশ্চেনটা দেখা যাক। হুইচ অফ দ্য ফলোইং স্পিসিস ইজ নট, আমি এখানে আন্ডারলাইনও করেছি, ইজ নট হাইপোভ্যালেন্ট। কোনটা আমার হাইপোভ্যালেন্ট নয় সেটা আমাকে এখানে বার করতে বলেছে, ইজ নট কিন্তু। তাহলে এবার দেখা যাক এটা কিভাবে করবো। তোমাদের মধ্যে এটা যেটা এগুলো যারা পারবে এটা, তারা ভিডিওটা পজ করে একবার করার চেষ্টা করো, বা আমি সবাইকেই বলবো যে তোমরা ভিডিওটা পজ করে একবার চেষ্টা করো, যদি না হয় তখন দেখো। তো এখানে দেখা যাক যে এই টাইপের কোয়েশ্চেন গুলো কিভাবে করবো। আমাকে তো হাইপোভ্যালেন্ট বা হাইপারভ্যালেন্ট যখন আমাকে দেখতে হবে, তখন আমাকে দেখতে হবে যে কতগুলো নাম্বার অফ ইলেকট্রনস আমার উপস্থিত হচ্ছে। তো সেই ইলেকট্রন গুলোর উপরে আমি বলতে পারবো যে এটা আমার হাইপোভ্যালেন্ট হবে না হাইপারভ্যালেন্ট হবে। তো এবার প্রথমেরটা আমার দেখা যাক। কার্বনের জানো তোমরা অ্যাটমিক নাম্বার 6, 2টো ইলেকট্রন ভেতরে, 4টে ইলেকট্রন বাইরে। তো আমি ওর জন্য 4 লিখলাম, 4 দিয়ে আমি প্লাস লিখছি, 4+। 3টে হাইড্রোজেন রয়েছে, প্রত্যেকটা হাইড্রোজেনের কাছে একটা করে ইলেকট্রন রয়েছে। ওর জন্য আমি এখানে লিখতে পারি 1 × 3, আশা করি কোনো সমস্যা নেই। 4 + 1 × 3। এইবার এখানে প্লাস আছে, মানে তোমরা যারা আমার অ্যাডমিক স্ট্রাকচারের ক্লাস দেখেছো তারা ভালোভাবে একটু বুঝতে পারছো যে প্লাস থাকা মানে আমাকে মাইনাস করতে হবে, মাইনাস থাকা মানে প্লাস করতে হবে, প্লাস আছে মানে আমাকে মাইনাস করতে হবে। তো +1 আছে মানে -1। 4 + 3 7 হয়, -1 মানে 6। তো এটা আমার 6 হচ্ছে, মানে এটা আমার হাইপোভ্যালেন্ট হচ্ছে। কিন্তু আমাকে বলেছে নট হাইপোভ্যালেন্ট, মানে ফট করে এই অপশনটা মার্ক করে দিয়ে চলে গেলে ভুল হয়ে যাবে। এবার B2H6 দেখা যাক। এই B2H6 একটা খুব ইন্টারেস্টিং একটা মলিকিউল। এটা নর্মালি তোমার নর্মাল কেমিক্যাল বন্ডিং এর রুল মানে না, এটা একটু অন্যরকম হয়, একটু এক্সেপশনাল টাইপের হয়। এই B2H6 তোমাদের ব্যানানা বন্ড তৈরি করে। তোমরা আশা করি এই ব্যানানা বন্ড টার্মটা নিশ্চয়ই শুনেছো। তো এই B2H6 ব্যানানা বন্ড তৈরি করে। কিভাবে তৈরি করে সেটা দেখাচ্ছি। এটা ধরো একটা বোরন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, এইখানেও একটা হাইড্রোজেন, এখানে আবার একটা বোরন, হাইড্রোজেন 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 হাইড্রোজেন।
এখানে দেখো দুখানা বোরন B2 হয়ে গেল, 1 2 3 4 5 6 ছটা হাইড্রোজেন আমার হয়ে গেল B2H6। এইবার আমার যেটা ব্যানানা বন্ড সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার ব্যানানা বন্ড। এটা হচ্ছে একটা ব্যানানা বন্ড হলো, আর একটা ব্যানানা বন্ড হচ্ছে আমার এইটা, একটা ওপরে ব্যানানা বন্ড, একটা নিচে ব্যানানা বন্ড। এই বন্ডটাই আমার হয়, বা এই দুটো বন্ড দিয়ে আমার হয় ব্যানানা বন্ড। এইবার এইটা আমার হাইপারভ্যালেন্ট নাকি হাইপারভ্যালেন্ট নাকি অক্টেট রুল ফলো করছে, এটা আবার দেখা যাক। এইখানে মাঝখানে হাইড্রোজেন থাকলেও এই হাইড্রোজেন কিন্তু দুদিকেই দুটো বোরন পাচ্ছে, কিন্তু যদি পার্টিকুলারলি যদি বোরন দুটোকে যদি আমি দেখি, এদের সঙ্গে দুটোই মাত্র হাইড্রোজেন পারফেক্টলি জুড়ে আছে। ওর জন্য 1 2 3 4 বা এরও 1 2 3 4 এদের 4টে করে ইলেকট্রন ফুলফিল হচ্ছে বা 4টে করে ইলেকট্রন তৈরি হচ্ছে। তো ওর জন্য আমি বলবো যে এটা হচ্ছে আমার হাইপোভ্যালেন্ট। এই আমার B2H6 হচ্ছে আমার হাইপোভ্যালেন্ট। এটা কিন্তু আমার হাইপোভ্যালেন্টের এক্সেপশন নয়, এটা অ্যাকচুয়ালি এটা আমার হাইপোভ্যালেন্টই হচ্ছে। ওর জন্য এই অপশনটাও আমার হবে না। এখানে একটা কথা লিখে দিই এই আমার B2H6 কে নিয়ে, এখানে হয় আমার 3 সেন্টার্ড 2 ইলেকট্রন বন্ড। এই বন্ডটা আমার হয় 3 সেন্টার্ড 2 ইলেকট্রন বন্ড, 3টে সেন্টার এবং দুখানা ইলেকট্রনের বন্ড তৈরি হয় এইটা। এবার দেখা যাক পরেরটা বা পরের অপশন, সেটা হচ্ছে NH2। এইটার জন্য নাইট্রোজেনের 5 হয়, হাইড্রোজেনের সে একই 1 into 2, আমি আর লিখছি না ভেঙে, ডাইরেক্টলি আমি 2 লিখে দিলাম। +1 আছে মানে -1, মানে এটাও আমার 6 হয়ে যাচ্ছে, মানে এটাও আমার হাইপোভ্যালেন্ট। এবার দেখা যাক AlF3 এর জন্য ব্যাপারটা আমার কিরকম কি হচ্ছে। তোমরা এই যদি দেখো এইটা দুখানা তোমরা এরকম মলিকিউল পাবে যেগুলো অলমোস্ট একই দেখতে, সেটা হচ্ছে AlF3 আর AlCl3, কিন্তু এই দুজনের বন্ডের নেচারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। AlF3 আমার হয় আয়নিক বন্ড আর AlCl3 আমার হয় কোভ্যালেন্ট বন্ড। এটা মাথায় রাখবে, AlCl3 আমার হয় আয়নিক বন্ড আর AlF3 আমার হয় আয়নিক বন্ড আর AlCl3 আমার হয় কোভ্যালেন্ট বন্ড। তো এটা মাথায় রাখবে। এই যে AlF3 এটা আমাকে আয়নিক বন্ড তৈরি করে দেয়। অ্যালুমিনিয়ামের 13 হয় ওর অ্যাটমিক নাম্বার, 13 থেকে যখন 3টে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে তখন 10 হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা এরকম যে অ্যালুমিনিয়াম আমার রয়েছে -3 ইলেকট্রন, এটা আমার তৈরি হয়ে গেল Al3+। এই যে Al3+ তৈরি হলো তখন আমার ফ্লোরিন এলো, দিয়ে তোমাদেরকে আমি আগের দিনই দেখিয়েছি কিভাবে আমার তৈরি হচ্ছে যে বন্ড গুলো। অ্যালুমিনিয়ামের আমার যেটা ভ্যালেন্সি সেটা হয় 3, ফ্লোরিনের ভ্যালেন্সি আমার 1 হয়। এটা এখানে আসবে, এটা এখানে যাবে, সেটা আমাকে দেবে AlF3। ঠিক আছে, এইবার এই যে আমার যে অ্যালুমিনিয়াম এলো, এটা আমাকে কনফিগারেশন মোটামুটি দেবে এরকম যে 1s2, তারপরে 2s2, 2p6, 6 7 8 9 10। এটা আমার অ্যালুমিনিয়াম কনফিগারেশন হয়ে গেল। এখন যখন Al3+ যখন রয়েছে, যখন ওর 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে, মানে ওর 10খানা ইলেকট্রন রয়েছে। এবার যদি তোমরা ফ্লোরিনকে দেখো, ফ্লোরিনও চাইবে যে একটা ইলেকট্রন আমি পেয়ে যাই, কারণ কেন কি যে ওর ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার 9 হয় এবং ফ্লোরিনের নিয়ারেস্ট নোবেল গ্যাস হচ্ছে নিয়ন, এবং নিয়ন হতে গেলে ওকে একটা ইলেকট্রন কোথাও থেকে পেতে হবে। ওর জন্য যেটা হয় সেটা হচ্ছে F-, এটা অ্যাকচুয়ালি F-, মানে এখানে আমার 1 এলো, F-1। এবার তোমরা যদি এটা দেখো যে এখানে F আমি লিখলাম, এখানে -1 ইলেকট্রন আমি লিখছি, সেটা আমাকে F- দিচ্ছে। সেটারও কনফিগারেশন কিন্তু 1s2, 2s2, 2p6 হয়। ওর জন্য এটা আমাকে একটা আয়নিক বন্ড তৈরি করে দিচ্ছে, এদের মধ্যে একটা আয়নিক বন্ড তৈরি হচ্ছে, এটা একটা আয়নিক বন্ড আমাকে দিচ্ছে। আর এইগুলো যখন এগুলো হাইপোভ্যালেন্ট হবে কিনা সেটা যদি দেখা যায়, তো তাহলে দুখানা ইলেকট্রন ওর অলরেডি ইনার শেল গুলোতে রয়েছে। আমি অ্যালুমিনিয়ামে বলছি বা ফ্লোরিনের, দুটো ক্ষেত্রেই সেম, দুখানা ইলেকট্রন আমার ইনার মোস্টে রয়েছে আর 8টে ইলেকট্রন রয়েছে আউটার মোস্টে। তো তাহলে এটা ইজিলি আমার হাইপোভ্যালেন্ট হচ্ছে না, আর আমাকে নট হাইপোভ্যালেন্টই বার করতে বলেছি। তো ওর জন্য আমার অপশন ডিটা কারেক্ট অ্যান্সার হবে, আমার AlF3টাই আমার কারেক্ট অ্যান্সার হবে। আশা করি বোঝা গেল। তো এটা তোমরা নোট করে নাও।
এবার পরের কোয়েশ্চেন দেখা যাক। অ্যান অক্সাইড অফ ক্লোরিন হুইচ ইজ অ্যান অড ইলেকট্রন মলিকিউল। অড ইলেকট্রন মলিকিউল হতে হবে অপশন এ Cl O2, অপশন বি Cl2O6, অপশন সি Cl2O7, অপশন ডি Cl2O। এবার তোমরা যারা একটু মন দিয়ে শুনেছো তারা এখান থেকে বলতে পারবে যে Cl O2 আমার কারেক্ট অপশন হবে, কারণ আমি ওখানে Cl O2 এক্সাম্পল দেখিয়েছিলাম। এবার তোমাদেরকে আমি একটা কথা বলছি এখানে, যে ওখানে যেটা আমি Cl O2 এক্সাম্পল দেখিয়েছিলাম ওইখানে আমি একটা কোঅর্ডিনেট বন্ড দেখিয়েছিলাম, কিন্তু ওটা আমার ভুল হয়েছে ওটা বলা। ওখানে আমার Cl O2 ক্ষেত্রে আমার কোঅর্ডিনেট বন্ড হবে না। NO2 ক্ষেত্রে কোঅর্ডিনেট বন্ড ছিল ঠিক আছে, বাট Cl O2 ক্ষেত্রে দুটোই আমার কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে, ওখানে কোঅর্ডিনেট বন্ড আসবে না। ওটা তোমরা খাতায় ঠিক করে নিও। তো এইবার এরকম কোয়েশ্চেন গুলো করার জন্য এটা তোমরা জানো বলে করতে পারবে যেটা Cl O2ই আমার অ্যান্সার হবে, কিন্তু এটা কিভাবে করবো বা পরীক্ষা তো আমার যে সবসময় যে Cl O2ই আসবে তার তো কোনো মানে নেই, অন্য কিছু আসতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা এটাকে এইভাবে তোমরা করতে পারো যে ক্লোরিনের 7টা ইলেকট্রন রয়েছে, অক্সিজেন একটা অক্সিজেন দুটো করে ইলেকট্রন দেবে, না দুটো করে ইলেকট্রন দিয়ে ও কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। তো আমি বলতে পারবো যে 2 × 2 সেটা আমার 4 হয়ে যাবে। তো 7 + 4 মানে 11 আসছে। 11টা ইলেকট্রন মানে আমার অড ইলেকট্রন। তোমরা খুব ভালোভাবে জানো যে 11 হচ্ছে আমার অড নাম্বার। তো 11টা ইলেকট্রন আসা মানে সেটা আমার অড ইলেকট্রন হয়ে যাচ্ছে। ওর জন্য এটা আমার কারেক্ট অপশন হচ্ছে অপশন এটা। এখানে যেটা আমার বন্ড তৈরি হয় সেটা আমার এইভাবে তৈরি হয়। এখানে যে ক্লোরিন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন। এইভাবে ক্লোরিন অক্সিজেনের সঙ্গে বন্ড করে, আর এইটা থাকে একটা লোন পেয়ার, এবং এইটা একটা যেটা এখানে একটা ইলেকট্রন পড়ে রইলো, এটা হচ্ছে আমার অড ইলেকট্রনটা। এটা একমাত্র ইলেকট্রন কমপ্লিটলি পড়ে রইলো, মানে এই কারোর সঙ্গে বন্ডেও গেল না, এটা এমনকি এটা লোন পেয়ারও নয়। লোন পেয়ার তো এই দুজন হয়ে গেল, আর এ কোনো পেয়ারিংও নেই, এ শুধু একাই পড়ে আছে। ওর জন্য অড ইলেকট্রন হয়ে গেল এইটা। তো আশা করি বোঝা গেল, তোমরা দেখে নাও। এবার এই একটা পরের কোয়েশ্চেন দেখা যাক। হুইচ অফ দি ফলোইং স্পিসিস আর হাইপার ভ্যালেন্ট? কোনগুলো বা কোন স্পিসিস গুলো আমার হাইপার ভ্যালেন্ট হতে পারে? তো এইগুলো কিন্তু মাল্টিপল কারেক্ট হতে পারে, তোমরা দেখে নিও। তোমরা একটু পজ করে তোমরা করার চেষ্টা করো, যদি না হয় তখন দেখো। প্রথমে Cl O4-, এটা দেখা যাক। ক্লোরিনের জন্য 7, 4টে অক্সিজেন এসছে, ওর জন্য আমি বলতে পারি যে 4 লিখে দিলাম। আর এখানে মাইনাস আছে মানে আমি লিখতে পারি +1, কারণ মাইনাস থাকা মানে প্লাস। তো এখানে 7 + 4 11 + 1 12, 12টা ইলেকট্রন এলো। 12টা ইলেকট্রন মানে হচ্ছে আমার হাইপার ভ্যালেন্ট, ওর জন্য প্রথম অপশনটা আমার কারেক্ট। এবার BF3 আমি আর করছি না, BF3 তোমাদেরকে আগে আমি 2বার দেখালাম যে BF3 আমার হচ্ছে হাইপো ভ্যালেন্ট, ওর জন্য এটা সম্ভব নয়। এবার SO4-2- হয় কিনা দেখা যাক। সালফারের জন্য আমাদের আসবে হচ্ছে 6 আসবে, 6 + 4টে আমার এখানে অক্সিজেন রয়েছে, 6 + 4 আসবে, 4 + 2 আসবে, 6 + 4 10 + 2 12, এখানে 12খানা ইলেকট্রন, এটাও আমার হাইপার ভ্যালেন্ট হচ্ছে। তো এই সিটা আমার হাইপার ভ্যালেন্ট হলো। এবার ডিটা আমার হাইপার ভ্যালেন্ট হয় কিনা দেখা যাক। কার্বন আমাকে দেবে 4টে, 3টে অক্সিজেন +1, 4 3 7 + 1 8টা ইলেকট্রন দিচ্ছে, এটা আমার অক্টেট ফুলফিল হচ্ছে। ওর জন্য এটা আমার হাইপার ভ্যালেন্ট হচ্ছে না, ওর জন্য এটা আমার কারেক্ট হবে না। আমার দুটো অপশন কারেক্ট হচ্ছে A আর C। আশা করি বোঝা গেল, এটা তোমরা নোট করে নাও। এইবার একটু থিওরি পার্ট দেখা যাক। এবার থিওরি পার্ট আমাদের শুরু হবে, সেটা হচ্ছে প্রথমে VBT, ভ্যালেন্স বন্ড থিওরি। এখানে প্রথম পয়েন্ট, অ্যাকর্ডিং টু ভ্যালেন্স বন্ড থিওরি VBT, ফর আ কোভ্যালেন্ট বন্ড টু বি ফর্মড, একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হওয়ার জন্য 2 atoms must come closer to each other such that their atomic orbitals combine with each other। মানে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করার জন্য দুটো
দুটো অ্যাটমকে কাছাকাছি আসতে হবে, ততটাই কাছাকাছি আসতে হবে যাতে ওদের অ্যাটমিক অরবিটাল গুলো একে অপরের সঙ্গে যেন কম্বাইন করে, ততটাই মিনিমাম কাছাকাছি আসতে হবে। Two atoms must come closer to each other such that their atomic orbitals combine with each other. This combination of half-filled atomic orbital is known as overlapping. এই কম্বিনেশনটা হাফ ফিল্ড অরবিটালের যে কম্বিনেশনটা হয়, দিস কম্বিনেশন অফ হাফ ফিল্ড অ্যাটমিক অরবিটালস ইজ নোন অ্যাজ ওভারল্যাপিং অফ অরবিটালস। এখান থেকে তোমরা প্রথম ওভারল্যাপিং কি হয় এই ব্যাপারটা তোমরা এখানেই প্রথম তোমরা জানলে যে ওভারল্যাপিং জিনিসটা কি হয়। যখন এই হাফ ফিল্ড অ্যাটমিক অরবিটাল গুলো একটা সার্টেন মিনিমাম ডিস্টেন্স কাছাকাছি আসে অন্য একটা অ্যাটমের সঙ্গে, যাতে করে ওদের মধ্যে যে অ্যাটমিক অরবিটাল গুলো কম্বাইন করে, এবং ওই কম্বিনেশনটাই হচ্ছে ওভারল্যাপিং। ওভারল্যাপ হয়ে যাওয়া মানে একে অপরের ঘাড়ে চেপে যাওয়া, সেটা হচ্ছে ওভারল্যাপিং। এবার সেকেন্ড পয়েন্ট, অ্যাটমিক অরবিটালস, এটাকে আমি এ বলবো। অ্যাটমিক অরবিটালস ও মাস্ট হ্যাভ হাফ ফিল্ড নেচার, ওদের হাফ ফিল্ড নেচার হতেই হবে, এবং অপোজিট স্পিন নেচার, মানে একটা ইলেকট্রন উপরে তো অন্য ইলেকট্রন নিচে, এরকম হতে হবে। মানে ধরো একটা স্পিসিস, ধরো এদিকে আমি আমার বাঁ হাতটা ধরো এ স্পিসিস, আর বাঁ হাতটা ধরো এ স্পিসিস, ডান হাত আমার হচ্ছে বি স্পিসিস। এ স্পিসিসে ধরো আমার ইলেকট্রনটা আপওয়ার্ড নেচারে আছে, ডান হাতে আমার ইলেকট্রনটা নিচের দিকে ডাউনওয়ার্ড স্পিন নেচারে থাকতেই হবে, এবং হাফ ফিল্ড হতে হবে। তবেই যখন কম্বাইন করবে তখন একটা হাফ ফিল্ড হলো, তখন একটা আপওয়ার্ড স্পিন হলো এবং একটা ডাউনওয়ার্ড স্পিন হলো, মানে তখন একটা কমপ্লিট একটা যে কম্বাইন করলো অ্যাটমিক অরবিটাল গুলো, সেটা আমার পারফেক্টলি কম্বাইন করতে পারলো। তো এই দুটো কন্ডিশন, যে হাফ ফিল্ড হতে হবে এবং অপোজিট স্পিন হতে হবে, এই দুটো কন্ডিশন আমার হতে হবেই। আশা করি বোঝা গেল। এবার তোমরা একটা নোট করো, এরকম আরো কিছু অনেক পয়েন্ট অ্যাকচুয়ালি এখান থেকে বলা যায়, তোমরা নিজেরা এগুলো তোমাদের রেসপেক্টিভ টেক্সট বুক থেকে তোমরা পড়ে নিতে পারবে। আমি তার মধ্যেও কিছু কিছু আমার যেহেতু বলা কর্তব্য এগুলো, আমি ওর জন্য তোমাদেরকে কিছু কিছু পয়েন্ট আমি বলছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। তো তোমরা এটা দেখে নাও। এবার দেখা যাক থার্ড পয়েন্ট লিখেছি, এক্সটেন্ট অফ ওভারল্যাপিং শুড বি লেস দ্যান 50%, otherwise electron dash electron repulsion will be very high. এক্সটেন্ট অফ ওভারল্যাপিং মানে যতটা ওভারল্যাপিং হতে হবে সেটাকে 50% এর থেকে কম হতে হবে। মানে 50% এর যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে ইলেকট্রন রিপালশনটা অনেক বেড়ে যাবে। আর যত ইলেকট্রন রিপালশন যত বাড়বে, তত যেটা মলিকিউল তৈরি হচ্ছে সেটা তত কম স্টেবল হবে। যত রিপালশন বাড়বে তত কম স্টেবল হবে। ওর জন্য ইলেকট্রন রিপালশনটাকে মিনিমাইজ করার জন্য লেস দেন 50% ওভারল্যাপিং হতে হবে, 50% থেকে কম ওভারল্যাপিং হতে হবে। আশা করি বোঝা গেল থার্ড পয়েন্ট। এবার ফোর্থ পয়েন্ট, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই ফোর্থ পয়েন্ট থেকে তোমরা বেশ কিছু রিলেশন পাবে, যে রিলেশন গুলো তোমাদেরকে কম্পিটিটিভ পরীক্ষাতে খুব অনেক জিজ্ঞেস করে এই রিলেশন থেকে কোনো কোয়েশ্চেন, এবং তোমাদের বোর্ডেও এই জায়গা থেকে বা এই রিলেশন গুলো থেকে অনেক কোয়েশ্চেন আসে। তোমাকে হয়তো বললে যে বন্ড এনার্জি কার কেমন কি হবে, মানে তোমাকে ধরো দিয়ে দিল যে 4-5টা মলিকিউল দিয়ে দিল, তোমাকে বললো যে এদের মধ্যে কার বন্ড এনার্জি বেশি হবে কার কম হবে সেটা তোমাকে বলতে, বা এরকম দিতে পারলো যে কার বন্ড অর্ডার বেশি হবে বা কম হবে, এইরকম তোমাকে অনেক দিতে পারে। তো এখানে ফোর্থ পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, মার্ক করে নিও। মোর ইজ দি ওভারল্যাপিং, যত বেশি ওভারল্যাপিং হবে, মোর ইজ দি ওভারল্যাপিং বিটুইন দি অরবিটালস, more stronger will be bond form. যত বেশি ওভারল্যাপিং হবে, যত বেশি এক্সটেন্ট অফ ওভারল্যাপিংটা হবে, তত বন্ডটা শক্তিশালী তৈরি হবে। মোর ইজ দি ওভারল্যাপিং, যত বেশি এক্সটেন্ট অফ ওভারল্যাপিং হবে বিটুইন দি অরবিটালস, মোর স্ট্রঙ্গার উইল বি বন্ড ফর্ম, মোর উইল বি বন্ড এনার্জি। বন্ড ফর্ম যদি মানে যে বন্ড যেটা তৈরি হচ্ছে সেটা যদি স্ট্রং হয়, তাহলে বন্ড এনার্জি সেটাও বেশি হবে, সেটাও হাই হবে। মোর উইল বি বন্ড এনার্জি, মোর উইল বি স্টেবিলিটি। বন্ড এনার্জি বেশি হওয়া মানে বন্ডের স্টেবিলিটিও বেশি হওয়া। মোর উইল বি স্টেবিলিটি। আর তারপরে হচ্ছে স্মলার উইল বি বন্ড লেন্থ, মানে এগুলো যত বেশি হবে বন্ড লেন্থ তত কম হবে। মানে বন্ড লেন্থ যদি কম হয় তার মানেই আমার এক্সটেন্ট অফ ওভারল্যাপিংটা বেশি, তার মানেই আমার বন্ড এনার্জি বেশি, তার মানে আমার বন্ডের স্টেবিলিটি বেশি।
এবার সেটাই আমি এখানে পুরো জিস্ট করে লিখে দিয়েছি। এক্সটেন্ট অফ ওভারল্যাপিং ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেংথ অফ বন্ড, বন্ডের স্ট্রেংথের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আবার বন্ডের স্ট্রেংথটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বন্ড এনার্জি, বিই মানে বন্ড এনার্জি। আবার সেটা আবার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বন্ড স্টেবিলিটি, বন্ড এনার্জি আবার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বন্ড স্টেবিলিটি, এবং এইগুলোই আবার ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড লেন্থ। মানে বন্ড লেন্থ যত কমবে বন্ড স্টেবিলিটি তত বাড়বে এবং বাকিগুলো ততই বাড়বে। এবং আরেকটাও এখানে আসে, সেটা হচ্ছে বন্ড অর্ডার। এই বন্ড অর্ডারও কিন্তু বন্ড এনার্জি বা বন্ড স্টেবিলিটির সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। মানে বন্ড অর্ডার যদি বাড়ে তাহলে বন্ড এনার্জি বা বন্ড স্টেবিলিটিও বাড়বে। আবার এখানে আবার পার্সেন্টেজ এস ক্যারেক্টারও আসে, অনেক কিছুই আসে। এগুলো আরো পরের দিন যখন পড়বো তখন এই ব্যাপারগুলো আরো আসবে। মানে পার্সেন্টেজ এস ক্যারেক্টারও আবার ডাইরেক্টলি ডিপেন্ড করে বন্ড স্টেবিলিটি, বন্ড এনার্জির উপর। পার্সেন্টেজ এস ক্যারেক্টার যত বাড়বে তত বন্ড অর্ডার বাড়বে, তত বন্ড এনার্জি বাড়বে, তত বন্ড স্টেবিলিটি বাড়বে। এরকম অনেক রিলেশন রয়েছে। তো এগুলো মাথায় রাখতে হবে, কারণ এগুলো থেকে কোয়েশ্চেন কিন্তু তৈরি হয়। তো এটা দেখে নাও তোমরা। এইবার দেখা যাক পরের পয়েন্ট, ফিফথ পয়েন্ট। এটা হচ্ছে নেচার অফ অরবাইটালস। অরবাইটালস এর নেচার গুলো আমার কিরকম কি হবে। যদি আমার এস অরবাইটাল হয়, তোমাদেরকে আমি কোয়ান্টাম নাম্বারে, অ্যাটমিক স্ট্রাকচারে কোয়ান্টাম নাম্বার তোমাদেরকে আমি এটা পড়িয়েছিলাম। যদি এস অরবাইটাল হয় সেটা হয় আমার নন ডাইরেকশনাল, কোনো ডাইরেকশন থাকে না, নন ডাইরেকশনাল হয়। যদি কোনো অরবাইটাল আমার নন ডাইরেকশনাল হয় সেটা আমার হবে লেস ওভারল্যাপিং, সেটা ওভারল্যাপ কম করবে। নন ডাইরেকশনাল মানে লেস ওভারল্যাপিং। এবার এটা তো আমার এস অরবাইটাল নন ওভারল্যাপিং গেল। এবার বাকি অরবাইটাল গুলো পিডিএফ, এগুলো হচ্ছে আমার ডাইরেকশনাল অরবাইটাল। আর এগুলো ডাইরেকশনাল হওয়া মানে এগুলো হবে মোর ওভারল্যাপিং। পিডিএফ এর আমার ওভারল্যাপ বেশি হবে আর এস অরবিটালের ওভারল্যাপ আমার কম হবে। এবার তোমাদেরকে আমি আগেই করালাম যে যাদের ওভারল্যাপিং যত বেশি হবে, যত বেশি এক্সটেন্ট অফ ওভারল্যাপিং হবে, তত বেশি স্টেবল হবে। তো সেটাই আমি এখানে লিখেছি, দাস বন্ড ফর্মড বাই ওভারল্যাপিং অফ ডাইরেকশনাল অরবিটালস ইজ মোর স্ট্রঙ্গার। ডাইরেকশনাল অরবিটাল গুলো মানে মোর ওভারল্যাপিং, ডাইরেকশনাল অরবিটাল গুলো যখন ওভারল্যাপ করবে সেটা হবে মোর স্ট্রঙ্গার দেন বন্ড ফর্মড বাই নন ডাইরেকশনাল অরবিটাল, দেন বন্ড ফর্মড বাই নন ডাইরেকশনাল অরবিটাল, যাদের হয় লেস ওভারল্যাপিং। তার মানে এখানে যদি একটা বন্ড পিপি অরবিটাল যদি ওভারল্যাপ করে, পিপি অরবিটাল যদি ওভারল্যাপ করে, সেটার এক্সটেন্ট অফ ওভারল্যাপিং যেহেতু সব থেকে বেশি হবে, ওর জন্য ওটা স্টেবিলিটি সব থেকে বেশি হবে ইন রেসপেক্ট টু পিএস আর এস এস। মানে যদি পিপি, পিএস, এস এস এই তিন রকম যদি ওভারল্যাপিং হয়, ওদের মধ্যে পিপি ওভারল্যাপিং সব থেকে ভালো হবে। কারণ সব থেকে ভালো হবে কারণ দুখানাই এখানে আমার ডাইরেকশনাল অরবিটাল। তারপরে পিএস, পিএস যদি তোমরা দেখো, পিএস হচ্ছে একটা ডাইরেকশনাল একটা নন ডাইরেকশনাল, ওর জন্য এটার ওভারল্যাপিং একটু কম, মানে এই পিপির থেকে একটু কম হবে। আর এস এস হচ্ছে সব থেকে কম, তার কারণ হচ্ছে এর দুটোই নন ডাইরেকশনাল অরবিটাল। নন ডাইরেকশনাল হওয়া মানে লেস ওভারল্যাপিং, লেস ওভারল্যাপিং মানে কম স্টেবিলিটি। এবার এখানে আমি ওই এগুলো যেরকম শেপ, সেই শেপ আমি একে তোমাদেরকে দেখিয়েছি। এটাও তোমাদেরকে আমি কোয়ান্টাম নাম্বারে বলেছিলাম যে এস অরবিটাল আমার স্ফেরিক্যাল হয়, পি অরবিটাল আমার ডাম্বেল শেপ হয়, ডি অরবিটাল আমার ডাবল ডাম্বেল হয়। তো এগুলোই আমি সেই শেপ একে আমি দেখিয়েছি। পিপি ওভারল্যাপ মানে হচ্ছে একটা এদিকে ডাম্বেল শেপ, এদিকে একটা ডাম্বেল শেপ, এদের এই যে কলিশন যেটা হয়েছে, যেগুলো সামনাসামনি কলিশন হয়েছে, মানে মনে হচ্ছে না যে দুখানা ডাম্বেলকে আমি এভাবে একসঙ্গে মাথায় মাথায় ঠুকে দিয়েছি। তো ওর জন্য এরকম কলিশন গুলোকে আমরা বলবো হেড অন কলিশন, বা এগুলোকে আমরা বলবো হেড অন ওভারল্যাপিং। এই ওভারল্যাপিং গুলো হচ্ছে হেড অন ওভারল্যাপিং, মাথায় মাথায় ঠোকা লাগছে, ওর জন্য এগুলো হচ্ছে হেড অন ওভারল্যাপিং। আর আরেকটা হয় যে ল্যাটারাল ওভারল্যাপিং বা সাইড ওয়াইজ ওভারল্যাপিং, এটা আমি পরে আসবো। তো এটা তোমরা আগে দেখো, এটা হচ্ছে হেড অন ওভারল্যাপিং। আর হেড অন ওভারল্যাপিং এর স্টেবিলিটি বেশি হয়, সাইড ওয়াইজ ওভারল্যাপিং এর স্টেবিলিটি কম হয়। তারপর এটা হচ্ছে একটা ডাম্বেল শেপ, একটা স্ফেরিক্যাল শেপ। এই যে মাঝখানে যেটা আমি কালো করে দেখিয়েছি, এই কালো জায়গাটা, এটা হচ্ছে এই জায়গাটা ওভারল্যাপ হয়েছে, এই জায়গায় অ্যাটমিক অরবিটাল গুলো ওভারল্যাপ হয়েছে। তো এখানে হচ্ছে এটা পি, এটা এস, তো পি এস এটা ওভারল্যাপ হয়েছে। তারপর হচ্ছে এস এস, দুটোই স্ফেরিক্যাল, দুটোই গোল, মাঝখানে এখানে ওভারল্যাপ হয়েছে। তো আশা করি এই পয়েন্টটা বোঝা গেল, এটা তোমরা দেখে নাও আর নোট করে নাও। এই যে পয়েন্টটা যেটা আমি এখন করালাম, বা এই পয়েন্টটাও আমি এখন বোর্ডটা মুছে আবার আমি এই ফিফথ পয়েন্টটাই কন্টিনিউ করব। তো এই জায়গা থেকে কিন্তু তার মধ্যে কিন্তু ভেবে চিন্তা করার মতো কোয়েশ্চেন দেয় অনেক সময়, তো এই জায়গাটাও ভালো করে দেখে নিও। এইবার এই যেটা ফিফথ পয়েন্টেরই কন্টিনিউয়েশন, সেটা দেখা যাক।
এখানে আমি এ লিখেছি, এ দিয়ে আমি পয়েন্ট লিখেছি। ইফ এন, এন মানে যেটা আমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ইফ এন ইজ সেম, যদি আমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি আমার সেম হয়, সেই ক্ষেত্রে 2p এটা সব থেকে বেশি হবে, 2s 2p তারপরে কম হবে, সব থেকে কম হবে 2s। এখানে এনটা সেম, মানে আমি আগেরটা তোমাদেরকে যেটা আমি দেখালাম, pp তারপর pp সব থেকে বেশি হচ্ছে, তারপরে ps বা sp, তারপর সব থেকে কম হচ্ছে ss, সেটাই সেম হয়ে যাবে, কোনো ডিফারেন্স আসবে না যদি আমার এন এর ভ্যালু সেম হয়। মানে 2p সব থেকে বেশি আসছে, তারপরে 2s 2p, তারপরে আসবে 2s। এবার যদি আমার এনটা ডিফারেন্ট হয়, ইফ এন ইজ ডিফারেন্ট, সেই ক্ষেত্রে আমি সেক্ষেত্রে বলবো 1 সব থেকে বেশি হবে, তারপর 1 2, তারপরে 2 2, তারপরে 2 3, তারপরে 3 3, মানে এইভাবে কমতে থাকছে, এভাবে চলতে থাকছে, কমবে এবং চলতে থাকবে এইভাবে, সব থেকে বেশি হবে 1 1। এটা অ্যাকচুয়ালি 1s তুমি বলতে পারো, 1s 2s 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 3s এইভাবে। মানে একটা মোটামুটি তুমি যদি দেখো যে এখানে এন এর ভ্যালুটা সেম, এন এর ভ্যালু যখন সেম হচ্ছে তখন অরবিটাল গুলো চেঞ্জ হতে পারছে, কিন্তু এখানে যখন এন এর ভ্যালু যখন চেঞ্জ হচ্ছে তখন আমার অরবিটাল গুলো ফিক্স থাকছে। মানে আমি এটা বলছি যে এটা 1s 2s 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 3s 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 এইভাবে চলতে থাকবে। যেটা আমার 1s সেটা সব থেকে বেশি হবে, তার কারণ আমি এখানে লিখেছি পরের লাইনটাই, as the value of n increases, যত n বাড়বে তত আমার বন্ড স্ট্রেংথ কমবে। n বাড়া মানে বন্ড স্ট্রেংথ কমা, কারণ যত আমার এদিকে n বাড়ছে, 3s যখন পৌঁছে গেল বন্ড স্ট্রেংথ কমে গেল, মানে বন্ড স্টেবিলিটি কমে গেল। তো ওর জন্য 3s সব থেকে কি বলবো, সব থেকে কম স্টেবল, আর 1s সব থেকে বেশি স্টেবল। আরেকটা এরকম হয়, সেটা হচ্ছে যদি আমি অরবিটাল গুলো যদি আমি ভ্যারি করাতে পারি, সেটাও আমার সম্ভব হবে। 1s সেই ক্ষেত্রে সব থেকে বেশি আসছে, তারপরে আসবে আমার 1s 2p। এখানে কিন্তু 2p তে মানে যেহেতু p অরবিটাল, তুমি ভাবছো যে p এর সব থেকে বেশি হওয়ার কথা, তা কিন্তু নয়, তার কারণ p টা আমার যেটা আমি লিখছি p তে, সেটা আমার অলরেডি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ওর বেশি, ওর অলরেডি 2 তে চলে আসছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। যেহেতু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু বেড়ে যাচ্ছে, ওর জন্য যেটা আমার নন ডাইরেকশনাল অরবিটাল সেটাই আমার সব থেকে বেশি স্টেবল হচ্ছে, তার কারণ ওর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা কম। ওর জন্য 1s সব থেকে কম, তারপর 1s 2p, তারপর 2s তারপর 2s 3p এইভাবে চলতে থাকবে। তো আশা করি এটাও বোঝা গেল, এটা তোমরা দেখে নাও। এইবার দেখা যাক যে পরের টপিক, সেটা হচ্ছে নেচার অফ ওভারল্যাপিং এর কিরকম কি নেচার আমার হতে পারবে। প্রথম হচ্ছে আমার কোঅ্যাক্সিয়াল অর হেড অন ওভারল্যাপিং, কোঅ্যাক্সিয়াল অথবা হেড অন ওভারল্যাপিং। এই হেড অন ওভারল্যাপিং হওয়ার ফলে আমার সিগমা বন্ড, এই সাইনটা হচ্ছে সিগমার সাইন, এই সিগমা বন্ড আমার তৈরি হয় হেড অন ওভারল্যাপিং হওয়ার ফল হিসাবে। মানে হেড অন ওভারল্যাপিং এর রেজাল্ট হচ্ছে আমার সিগমা বন্ড তৈরি হওয়া। এইটা হচ্ছে এক্সটেন্ট অফ ওভারল্যাপিং ইজ মোর, হেড অন ওভারল্যাপিং হওয়া মানে হচ্ছে এক্সটেন্ট অফ ওভারল্যাপিং বেশি হবে। সিন্স এস অরবিটাল ইজ নন ডাইরেকশনাল, যেহেতু এস অরবিটাল নন ডাইরেকশনাল ইন নেচার, it can undergo only head on overlapping। s orbital non directional in nature হওয়ার জন্য s orbital শুধু head on overlapping করতে পারবে, while p and d orbital undergo both type of overlapping। p and d orbital আমার head on overlapping ও করতে পারে, lateral overlapping ও করতে পারে, lateral বা sideways overlapping ও করতে পারবে, কিন্তু s orbital non directional হওয়ার জন্য শুধু head on overlapping করতে পারবে। আশা করি এটা বোঝা গেল, এটা তোমরা নোট করে নাও। এইবার হচ্ছে আমার এস ওভারল্যাপ আমার কিরকম হবে। এটা হচ্ছে আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম আমি নিয়েছি এক্স ওয়াই জেড, এদিকেও আমি নিয়েছি এক্স ওয়াই জেড, দুটো আমার কোঅর্ডিনেট গুলো সেম হতে হবে, মানে এদিকে এক্স তো এদিকে এক্স, এদিকে ওয়াই এদিকে জেড তো এদিকে জেড, এগুলো সেম হতে হবে। তারপর দুখানা আমার অরবিটাল নিলাম, যেহেতু এস অরবিটাল ওর জন্য আমার স্ফেরিক্যাল শেপ। এবার এই দুটো অরবিটাল আমি এখানে ছোট করে দেখেছি, আমি 1s আমি ধরলাম, তো এই 1s আমার কম্বাইন করলো, এই দুটো একে অপরের উপরে ওভারল্যাপ করে গেল, মানে এদিকে একটা রয়েছে এদিকে একটা রয়েছে, একে অপরের এইভাবে উপরে বসে গেল, মানে ওভারল্যাপ করে গেল, একসঙ্গে মিশে গেল। তো সেইভাবে এই দুটো 1s ওভারল্যাপ করলো, এইরকম হয়ে গেল। আশা করি দেখতে পাচ্ছ এটা এরকম হয়ে গেল। দিয়ে এদের মধ্যে যে একটা ইলেকট্রন যেটা থাকবে
সেটা একটা আপ স্পিনে গেল, মানে এইটার ইলেকট্রন ধরলাম যে বাঁ দিকে ইলেকট্রনটা ছিল আপ স্পিনে, ডান দিকে ইলেকট্রনটা ছিল ডাউন স্পিনে, তো এইদিকে আপ স্পিন ডাউন স্পিন এইভাবে একটা এখানে ইলেকট্রন পেয়ার আমার তৈরি হয়ে গেল। তো এটা আমার হাইড্রোজেনের এক্সাম্পল হিসাবে তুমি বলতে পারবে, কারণ হাইড্রোজেনের আমার 1s হয়, 1s1 হয় আমার হাইড্রোজেনের যেটা কনফিগারেশন। তো যখন আমি H2 বলে যখন আমি একটা মলিকিউল তৈরি করছি, তখন সেটার ক্ষেত্রেও একটা 1s আর অন্য একটা 1s এই দুটো একসঙ্গে কম্বাইন করবে, দিয়ে এইরকম একটা অরবিটাল, যে দুটো অরবিটাল কম্বাইন করে এরকম আমার ওভারল্যাপটা হবে, দুটো এস অরবিটাল ওভারল্যাপ হবে, এইভাবে দুখানা ইলেকট্রন ওর ওই যে জায়গায় ওভারল্যাপিংটা হচ্ছে সেই ওভারল্যাপিং এর জায়গায় ওইভাবে দুটো ইলেকট্রন প্রেজেন্ট থাকবে। তো আশা করি এটা বোঝা গেল। এবার এসপি ওভারল্যাপিং দেখবো। আচ্ছা, আর একটা কথা, যে এই যে ওভারল্যাপিংটা হলো, এই ওভারল্যাপিংটা হওয়ার জন্য এখানে এই যে বন্ডটা তৈরি হলো, এই বন্ডটা আমার হয়ে যাবে সিগমা বন্ড, কারণ এটা হেড অন ওভারল্যাপিং হয়েছে, ওর জন্য এটা আমার সিগমা বন্ড তৈরি হবে। আশা করি বোঝা গেল ব্যাপারটা। এবার হচ্ছে আমার এসপি ওভারল্যাপিং। এসপি ওভারল্যাপ, এখানে আমি এদিকে আমি এক্স অ্যাক্সিস ধরলাম, এদিকে ওয়াই, এদিকে জেড, আর এদিকে বরাবর আমি এক্স অ্যাক্সিস ধরলাম। এটা আমার এস অরবিটাল, এটা আমার পি অরবিটাল। এবার পি অরবিটাল যেটা আমার এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে, তোমাদেরকে আমি পড়িয়েছি কোয়ান্টাম নাম্বারে, সেটাকে আমি বলবো পি এক্স। এইবার এদিকে এস অরবিটাল, এদিকে পি অরবিটাল, এই দুটো যখন কম্বাইন করছে তখন এইরকম ভাবে অরবিটাল গুলো, এইভাবে অ্যাটমিক অরবিটাল আমার কম্বাইন করছে, এখানে দুটো ইলেকট্রন গেল। তো এইভাবে আমার এসপি ওভারল্যাপিংটা আমার এইরকম ভাবে তৈরি হচ্ছে। এর এক্সাম্পল HF, HCl, HBr, HI। আশা করি বোঝা গেল এটা। তো এটা তোমরা দেখে নাও। আবারও সেই ওখানে একই ভাবে যে এখানে যে এই যে ওভারল্যাপটা হলো, এই ওভারল্যাপিং এর জন্য আমার এখানে সিগমা বন্ড তৈরি হবে। আশা করি বোঝা গেছে, দেখে নাও এটা। এইবার দেখা যাক পি পি ওভারল্যাপ। এখানে একটা পি অরবিটাল, এখানে একটা পি অরবিটাল, দুটো আমার পি এক্স অরবিটাল আমি ধরো নিচ্ছি, এটাও এক্স, এটাও ধরো এক্স। এবার এই দুটো অরবিটাল এখানে আমার ওভারল্যাপ করছে, দিয়ে ওভারল্যাপিং এ এইখানে যে ওভারল্যাপিং এর ফলে যে আমার বন্ডটা তৈরি হলো, সেটা আমার সিগমা বন্ড তৈরি হলো। ও একটা ইলেকট্রন দিল, একটা ইলেকট্রন দিল, দিয়ে দুটো অপোজিট স্পিনে গেল, হাফ ফিল্ড ছিল, দুটো অপোজিট স্পিনে গেল, দিয়ে বন্ড তৈরি হলো, একটা সিগমা বন্ড তৈরি হলো, যেভাবে আমার আগেরগুলো যেভাবে হয়েছে। তো এটা আমার দুখানায় পি অরবিটাল। এর এক্সাম্পল হচ্ছে F2Cl2। তো আশা করি এই যেটা আমার হেড অন ওভারল্যাপিং সেটা বোঝা গেল। এবার আমরা দেখবো যে সাইড ওয়াইজ ওভারল্যাপিং। সেটা দেখার পর আমি তোমাদেরকে একটা এক্সাম্পল করবো, তারপর আজকের এই লেকচারটা শেষ করব। এবার দেখা যাক যে প্যারালাল ওভারল্যাপিং অর কোল্যাটারাল ওভারল্যাপিং অর সাইডওয়েজ ওভারল্যাপিং। এখানে হচ্ছে এক্সটেন্ট অফ ওভারল্যাপিং ইজ লেস, এক্সটেন্ট অফ ওভারল্যাপিংটা কম হয়, দ্যাট ইজ পাই বন্ড ইজ ফর্ম। যখন আমার এক্সটেন্ট অফ ওভারল্যাপিং যখন বেশি ছিল তখন আমার সিগমা বন্ড তৈরি হচ্ছিল, যখন আমার এক্সটেন্ট অফ ওভারল্যাপিং যখন কম তখন আমার পাই বন্ড তৈরি হবে, তখন পাই বন্ড তৈরি হবে। এবার আমি দেখিয়েছি যে এস অরবিটালে তো হবে না, আমি পি অরবিটালের জন্য আমি দেখিয়েছি এরকম একটা পি অরবিটাল আমার ওয়াই অ্যাক্সিসে রয়েছে, এদিকেও একটা ওয়াই অ্যাক্সিসে রয়েছে, এই দুজন কম্বাইন করছে, ওরা এখন এইভাবে কম্বাইন করছে, মানে এইদিকে আমার এই দুটো আঙ্গুলের মাঝখানে এইভাবে এগুলো কম্বাইন করছে, এইভাবে দুখানা অরবিটাল এইভাবে কম্বাইন করলো। তো যে জায়গায় যে দুটো জায়গায় কম্বাইন করলো, যে দুটো জায়গায় ওভারল্যাপ হলো, সেইখানে আমার পাই বন্ড তৈরি হবে। আর আমার যখন হেড অন ওভারল্যাপিং যখন হচ্ছিল তখন আমার সিগমা বন্ড তৈরি হচ্ছিল। এবার কোল্যাটারাল ওভারল্যাপিং আর অনলি পার্শিয়াল, এগুলো পার্শিয়াল ওভারল্যাপিং হয়, দেয়ারফর উইকার বন্ড ফর্ম, যার ফলে উইকার বন্ড তৈরি হয়, দ্যাট ইজ সিগমা বন্ড ইজ স্ট্রঙ্গার দেন পাই বন্ড। এটা আমি কোনটা বেশি স্ট্রং সেটা কম্পেয়ার করছি, সিগমা বন্ড বেশি স্ট্রং দেন পাই বন্ড। পাই বন্ডস আর লেস ডাইরেকশনাল, ওগুলো কম ডাইরেকশনাল হয়, পাই বন্ড আর লেস ডাইরেকশনাল ডু নট ডিটারমাইন শেপ অফ মলিকিউল। লেস ডাইরেকশনাল হওয়ার জন্য শেপ অফ মলিকিউল ডিটারমাইন করতে পারে না বা ডিটারমাইন করা যায় না। তো আশা করি এটা বোঝা গেল, এটা তোমরা দেখে নাও। এইবার এই কিছু কিছু এক্সাম্পল তোমরা একটু দেখে নাও। এখানে হচ্ছে প্রথমে আমি লিখেছি নাইট্রোজেন N2। নাইট্রোজেনে তোমরা জানো যে ট্রিপল বন্ড হয়, তিনটে বন্ড নাইট্রোজেনে তৈরি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে নাইট্রোজেনে একটা তোমার থাকে যে লোন পেয়ার,
তার সঙ্গে 1 2 3 4 5 6 আর দুটো লোন পেয়ার 7 8। তো অক্টেট কমপ্লিট হচ্ছে, তো এটা অক্টেট রুল ফলো করছে। তো যাই হোক, এটা সেদিকটা আমাকে দেখতে হবে না, যেটা আমার মেনলি দেখতে হবে যে নাইট্রোজেনের আমার 3টে বন্ড তৈরি হয়। এই 3টে বন্ড যখনই তোমার একাধিক বন্ড যখন তৈরি হবে, তো আমি প্রথম এক্সাম্পল দেখেছি যেখানে 3টে বন্ড তৈরি হচ্ছে। আচ্ছা, একটা কাজ, তুমি দ্বিতীয় এক্সাম্পলটা আগে দেখো, আগে দ্বিতীয় দেখো, তারপর তৃতীয় দেখো, তারপর একটা দেখবে। প্রথমে দুইটা দেখো। আমি প্রথমে হাইড্রোজেন নিয়েছি। যখনই আমার সিঙ্গেল বন্ড তৈরি হবে, যখন আমার একটা বন্ড যখন তৈরি হবে, সেটা সবসময় আমার সিগমা বন্ড তৈরি হবে। একটা বন্ড তৈরি হলে সেটা সবসময় আমার সিগমা বন্ড তৈরি হবে, এটা মাথায় ঢুকিয়ে নাও একেবারে। যখন আমার দুটো বন্ড তৈরি হচ্ছে, এখানে দেখো CO2 একটা এক্সাম্পল, কার্বন মাঝখানে দুদিকে দুটো অক্সিজেন, দুদিকে দুটো অক্সিজেনই দুখানা করে বন্ড করেছে। এইবার দুখানা বন্ড করে তুমি এদিকটা ভুলে যাও, শুধু এদিকটা দেখো। এই একটা অক্সিজেন দুখানা বন্ড করেছে কার্বনের সঙ্গে। যেহেতু দুটো বন্ড করেছে, একটা বন্ড সবসময় তোমার সিগমা বন্ড হবেই, আর অন্য বন্ডটা পাই হয়ে যাবে। একটা বন্ড সিগমা, অন্য বন্ডটা পাই। যখন 3টে বন্ডের কথা যখন আসবে, যেরকম নাইট্রোজেন N2 N ট্রিপল বন্ড N, সেই ক্ষেত্রে একটা বন্ড তোমার সবসময় সিগমা বন্ড হবে, আর দুটো বন্ড তোমার পাই বন্ড হয়ে যাবে। মানে তোমার সবসময় একটা বন্ড সিগমা বন্ড হচ্ছে, বাকি তারপর যদি ডাবল বন্ড হয় তাহলে একটা বন্ড পাই হচ্ছে, যদি ট্রিপল বন্ড হয় তো তাহলে দুটো বন্ড পাই হচ্ছে। তো এই ব্যাপারটা, এটা একটু মাথায় ঢুকিয়ে নাও। এটা আরো কি করে হচ্ছে সেটা আবার দেখিয়ে দিই। আমি প্রথমেরটার জন্যই দেখাচ্ছি, নাইট্রোজেনের জন্য। নাইট্রোজেনের তোমার ইলেকট্রনিক কনফিগারেশন তোমার দাঁড়াবে 2s2 2p3 2s2 2p3। এইবার এস এ রয়েছে আর এখানে পি এ রয়েছে, দুটো এস এ এখানে দুখানা রয়েছে, তিনটে, একটা দুটো তিনটে। আর মানে এটা তো N2 না লিখে এটা শুধু N হলো, শুধু নাইট্রোজেনের 2s2 2p3। এটা একটা নাইট্রোজেনের জন্য এটা হলো, অন্য একটা নাইট্রোজেনের যেটারও ইলেকট্রনিক কনফিগারেশন সেমই হবে, সেরকম একটা নাইট্রোজেন আমি লিখলাম। এখানে একটা দুটো, একটা দুটো তিনটে। এইবার ধরো এইখানে একটা বন্ড তৈরি হচ্ছে, এদের মধ্যে একটা বন্ড তৈরি হচ্ছে, এটা আমার তৈরি হচ্ছে সিগমা বন্ড। এই একটা বন্ড তৈরি হচ্ছে, এটা আমার তৈরি হলো সিগমা বন্ড। এই দুটোর মধ্যে আবার যখন বন্ড তৈরি হচ্ছে, সেটা আবার তৈরি হচ্ছে পাই বন্ড। এই দুটোর মধ্যে তৈরি হচ্ছে, এখানেও তৈরি হচ্ছে পাই বন্ড। এইভাবে তৈরি আমার হয়। আশা করি বোঝা গেল। এটাতে দেখে নাও, আর একটা এক্সাম্পল করাবো, তাহলে একটু বেশি ভালোভাবে ক্লিয়ার হবে। এবার এই একটা লাস্ট এক্সাম্পল দেখে নাও, সেটা হচ্ছে SO4 2- এর একটা এক্সাম্পল। সালফারের যেটা আমার ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন, সেটা হচ্ছে 3s2 3p4। এস অরবিটাল রয়েছে একটা ঘর, পি অরবিটালের আমার 3টে ঘর, একটা ঘরে দুটো ইলেকট্রন রয়েছে, পি অরবিটালের 3টে ঘরে একটাতেই দুটো রয়েছে, তারপর একটা। এটা আমার নর্মাল গেল গ্রাউন্ড স্টেটের কনফিগারেশন। এবার আমার এক্সাইটেড স্টেটে এলো, এক্সাইটেড স্টেট 1। এইখানে 3s গুলো যেমন ইলেকট্রন ছিল সেরকমই রইলো। 3p থেকে এইখান থেকে যেখানে পেয়ারিং ছিল, এখান থেকে এই একটা ইলেকট্রন বেরিয়ে চলে গেল আমার 3d তে। এগুলো সব আমার আনপেয়ার্ড রইলো। এবার তারপরে দেখো যে ES2 সেকেন্ড এক্সাইটেড স্টেটে গিয়ে, সেকেন্ড এক্সাইটেড স্টেটে আমি যখন যাচ্ছি, তখন এখান থেকেও একটা ইলেকট্রন বেরিয়ে গেল, এখানে একটা রইলো, এখানেও একটা 6খানা আমার আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি হলো। এবার তোমরা বলবে যে কেন, এখানে তো আমাদের 4টে অক্সিজেন ছিল, আমি 6টা ঘর কেন ক্লিয়ার করলাম? আমি 6টা ঘর ক্লিয়ার করলাম, তার কারণ হচ্ছে এখানে আমার 2- ছিল, শুধু আমার SO4 ছিল। যেহেতু SO4 2- আছে, ওর জন্য আমি 6টা ঘরই ক্লিয়ার করলাম। 6টা ঘর ক্লিয়ার করে আমি দেখলাম যে কোথায় আমার পাই বন্ড গুলো, আর কোথায় আমার মেনলি আমার এই দুটো পাই বন্ড আসছে। এই দুটো পাই বন্ড মেনলি আমার আনার জন্য আমি 6খানা ঘরই আমি ক্লিয়ার করলাম। এইবার স্ট্রাকচারটা দেখা যাক। এই স্ট্রাকচার কিভাবে আঁকতে হয় এটা তোমাদেরকে আমি এখন বলছি না, এটা আমি কিছুদিন পরেই, হয়তো এর পরের লেকচার কিংবা তারপরের লেকচারে গিয়ে তোমাদেরকে আমি স্ট্রাকচার আঁকা শেখাবো। তো সেখানে তোমরা বুঝবে। তো এখন এই স্ট্রাকচার তোমরা দেখো, মাঝখানে সালফার, বাকি দিকগুলোতে অক্সিজেন। এইবার উপরে একটা অক্সিজেন রেখেছি, ডাবল বন্ড অক্সিজেন উপরে রয়েছে। এইদিকে আমার সিঙ্গেল বন্ড অক্সিজেন, এদিকেও সিঙ্গেল বন্ড অক্সিজেন, আর নিচেও একটা ডাবল বন্ড অক্সিজেন। এইবার এখানে আমার ডাবল বন্ড অক্সিজেন রয়েছে, তাই একটা পাই বন্ড গেল, একটা সিগমা বন্ড গেল।
এখানে ডাবল বন্ড রয়েছে, ওর জন্য একটা পাই একটা সিগমা। এবার এই দুটো সিঙ্গেল বন্ড রয়েছে বলে এখানে এইগুলো সিগমা বন্ড তৈরি হলো। সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড তৈরি হচ্ছে। এইবার তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এই সবগুলোই তো অক্সিজেন ছিল, তো এই দুটো অক্সিজেনের জন্য আমি ডাবল বন্ড করলাম আর এই দুটো অক্সিজেনের জন্য আমি সিঙ্গেল বন্ড করলাম, এটা কেন? এটা কেন তার কারণ হচ্ছে যে যদি তোমরা যখনই দেখবে যে শুধু অক্সিজেন রয়েছে, যখনই শুধু O2 রয়েছে বা শুধু ও রয়েছে, মানে পাওয়ারে মাইনাস নেই, -1 বা -2 নেই, জাস্ট অক্সিজেন রয়েছে, তখন তোমরা সবসময় ডাবল বন্ড করবে। মানে যদি তোমার পাওয়ারে কিছু না থাকে, যেরকম CO2 তোমাদেরকে আমি দেখালাম, CO2 কোনো পাওয়ারে মাইনাস টাইনাস কিছু ছিল না, ওর জন্য কার্বনের সঙ্গে দুটো অক্সিজেনই ডাবল বন্ড করেছিল। তোমরা যদি দেখো আগের পেজটা তাহলে তোমরা বুঝতে পারবে কার্বনের সঙ্গে দুখানা অক্সিজেনই ডাবল বন্ড করেছিল। কিন্তু এইখানে পাওয়ারে আমার রয়েছে -2, এই মাইনাসটার জন্য চারটে অক্সিজেনের মধ্যে দুটো অক্সিজেন আমার ডাবল বন্ড করবে, আর -2 এর জন্য বাকি আর দুটো অক্সিজেন ওগুলো সিঙ্গেল বন্ড হয়ে যাবে। পাওয়ারে যদি একটা মাইনাস থাকতো তো তাহলে তিনটে অক্সিজেন আমার ডাবল বন্ড করতো, একটা অক্সিজেন সিঙ্গেল বন্ড করতো। যদি 3- হতো পাওয়ারে তাহলে আমার তিনটে অক্সিজেন সিঙ্গেল বন্ড করতো, একটাই অক্সিজেন ডাবল বন্ড করতো। যেহেতু 2- ওর জন্য চারটের মধ্যে দুটো অক্সিজেন আমার ডাবল বন্ড করেছে আর দুটো অক্সিজেন আমার সিঙ্গেল বন্ড করেছে। আশা করি বোঝা গেল। পাওয়ারের ওপর ডিপেন্ড করবে, যদি কোনো পাওয়ারে মাইনাস না থাকে তাহলে প্রত্যেকটা অক্সিজেন ডাবল বন্ডই করবে। যেহেতু পাওয়ারে মাইনাস চলে এসেছে ওর জন্য অক্সিজেন গুলো সিঙ্গেল বন্ড করছে। আশা করি বোঝা গেল। এটা শুধু অক্সিজেন না, এটা সালফারের জন্য এটা একই রকম ভাবে সম্ভব, মানে এটা অক্সিজেন ফ্যামিলির জন্যই সম্ভব। তো তোমাদের মেনলি অক্সিজেনই লাগবে, বাকিগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, শুধু অক্সিজেনটা তোমরা একটু মাথায় রেখো। তো আশা করি এই আজকের লেকচারটা বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি কোনো সমস্যা হয় তো তাহলে জিজ্ঞেস করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি কোনো সমস্যা হয়ে থাকে। আর নয়তো তোমরা এই আজকের লেকচারটা ভালো করে দেখে এসো, ভালো করে বুঝে এসো। কোনো জায়গায় যদি অসুবিধা হয় তো তাহলে তোমরা একবার রিপিট করে দেখে নিতে পারো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো যতদিন না পরের লেকচার আসে, যতদিন না থার্ড লেকচার আসছে, ততদিন তোমরা এই জিনিসগুলো রিভিশন করো। আর এরপরে আমরা মেনলি দেখে নিই একবার, এরপরে বোধহয় আমাদের হাইব্রিডাইজেশন শুরু করতে হবে। এরপরে আমাদের হাইব্রিডাইজেশন রয়েছে, এরপরে হাইব্রিডাইজেশনের পরে আমাদের থাকবে ভিএসিপিআর থিওরি করে দেবো ওর পরে। আর ভিএসিপিআর থিওরিতে তোমাদেরকে আমি স্ট্রাকচার গুলো করাবো। তো আগে হাইব্রিডাইজেশনটা আগে হয়ে যাক, তারপরে দেখা যাক কি কি করবো। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।